তারপর থেকে করবো, ঠিক আছে। সতীদাহ প্রথা পড়েছিলাম আগের দিন, সতীদাহ প্রথার কথা পড়েছিলাম। কি ছিল সতীদাহ প্রথা স্যার, জানা আছে? পড়লামই তো আগের দিন। রাজারামমোহন রায়ের অবদান পড়লাম, রাজারামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা দূর করলো তারও কথা পড়লাম। আচ্ছা, কেউ বলতে পারবে সতীদাহ প্রথার উল্লেখ আমাদের কোথায় কোথায় আছে? সতীদাহ প্রথাটার জন্ম কোথা থেকে হলো? আগের দিন পড়ে বলা হয়নি, বেরিয়ে গেছিল মুখ থেকে। সতীদাহ প্রথার উদ্ভবটা কোথা থেকে হলো? কোথা থেকে আমাদের ধারণা আসলো সতীদাহ প্রথার কথা? কোনো ধর্মে, কোনো গ্রন্থে, কোথায়? সতী থেকে। হ্যাঁ, সতী থেকে। সতীর কনসেপ্ট অন্যরকম ছিল, সতীতে তো শিব মারা যায়নি, সতীর কনসেপ্ট অন্যরকম ছিল। দেখ, যে টপিকটা নিয়ে সব থেকে বেশি কন্ট্রোভার্সি, যে বলেছে ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলে উল্লেখ করা আছে সতীর কথা। এবার অ্যাকচুয়ালি যে শ্লোকটা নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছিল, যেটা সোর্স দেখানো হয় শ্লোকটা একবার দেখো। এটা হচ্ছে ঋগ্বেদের সেই শ্লোকটা যেখানে সতীদাহ প্রথার কথা নাকি উল্লেখ করা আছে। ইমা নারীর অবিধবা সুপত্নীর অঞ্জনেন শ্রীপিসা সংবিশন্ত অনসেবা অনবিবা সুরত্না অরহন্ত জনজ জনিমগ্নে। অ্যাকচুয়ালি এই শ্লোকটাকে উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে, যে শ্লোকটা দিয়ে বলা হয়েছে যে সতীদাহ এখান থেকে কনসেপ্টটা তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি এই শ্লোকটাকে যদি বিশ্লেষণ করা হয় বাংলাতে, জিনিসটা কি বোঝানো হয়েছে দেখো, বাংলা বিশ্লেষণ এখানে লেখা হয়েছে যে এই বিধবার যেন শুদ্ধ অঞ্জন মানে সুগন্ধি তেল প্রলেপ দ্বারা অলঙ্কৃত হয়ে আগুনের কাছে যায়। বলছে একটা মেয়ে যে বিধবা হয়েছে, সে সাত পোশাক নিয়ে আগুনের কাছে যায়, কিন্তু তারা যেন সেখানে প্রবেশ না করে, মানে আগুনে ঝাঁপ না দেয়। যে শ্লোকটাকে নিয়ে সতীদাহ কথার বিশ্লেষণ করা হয়েছিল, সেই শ্লোকটার বাংলা অর্থ এরকম, বলছে এই বিধবারা যেন শুদ্ধ অঞ্জন মানে হচ্ছে সুগন্ধি বা তেল প্রলেপ দিয়ে, মানে বিভিন্ন ধরনের কার্যকলাপ মেয়েরা যা করে, কার্যকলাপ করে অলঙ্কৃত হয়ে আগুনের চিতার কাছে যায়, চিতার কাছে গেল, কিন্তু তারা যেন সেখানে প্রবেশ না করে, তারা যেন আবার জীবনধারার মধ্যে অন্য জনিতে প্রবেশ করে। এবার স্যার জীবনধারার মধ্যে অন্য জনিতে প্রবেশ করে, শ্লোকটা এমনভাবে স্থাপন করা হয়েছে যে এরা এই জিনিসটা যখন পড়ছে কেউ, আচ্ছা পুরোটা পড়ি তারা বলছি, তারা যেন আবার জীবনধারার মধ্যে অন্য জনিতে প্রবেশ করে, যেখানে দীর্ঘায়ু পাওয়া যায়, সেই নতুন জীবনের অগ্নি তাদের আশ্রয় দিক। ঠিক আছে, এবার গল্প হচ্ছে এটা ছিল সংস্কৃত শ্লোক, এটাকে করা হয়েছে বাংলায় ট্রান্সলেট। ঠিক আছে, এবার এখান থেকে কি কি ধারণা আসছে দেখো। যারা এটাকে বিশ্লেষণ করলো সতীদাহ প্রথার, যারা বিশ্লেষণ করলো, প্রথম যে জায়গাটা দাঁড়ালো একটা হচ্ছে এখানে অগ্নির কথা। সংস্কৃতে যেটা বলা ছিল ওটা কিন্তু আগ্নির কথা বলেছিল, এরকম একটা টার্ম ইউজ করা ছিল। এটা মিন্স কিন্তু অগ্নি না, AGRY ই হবে না, এটার মিনিং কিন্তু অগ্নি না। এটাকে আমরা যখন ট্রান্সলেট করেছি, ওটাকে অগ্নিতে ট্রান্সলেট করে নিয়েছি নিজের সুবিধার জন্য। আর দ্বিতীয় কথা, এখানে কোথাও এটার মিনিং এটা বলে না যে তুমি সেজে গুজে, তোমার যখন স্বামী মারা গেছে তোমাকে বলছে তুমি চিতার কাছে যাও, চিতার কাছে গিয়ে তোমার যে জীবনের মানে কি বলবো, জীবনটাকে নতুন করে সেখান থেকে নতুন করে শুরু করো, নতুন করে সমাজে ফিরে আসো, সমাজে ফিরে এসে নতুন করে আগুনের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে, যেমন আগুন যেমন শুদ্ধ সেরকম ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আবার নিজের জীবনকে ওইখানে উৎসর্গ করে আবার নতুন করে একটা সমাজে নতুন করে নিজেকে প্রতিস্থাপন করো। কিন্তু এটাকে যখন মিনিং চেঞ্জ করে করে যখন কেউ বক্তৃতা দিয়েছে, তখন সেটাকে চেঞ্জ করে দিয়েছে, করে বলছে তুমি চিতার কাছে যাও, গিয়ে চিতাতে প্রবেশ করো, করে তুমি অন্য জনিতে আবার জন্মগ্রহণ করো, রিবার্থ করো। ঠিক আছে, এইভাবে ধীরে 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 এখান থেকে এসছে। মেন যে শ্লোকটা নিয়ে যে কন্ট্রোভার্সি, সেটা কিন্তু এখান থেকে শুরু, ঋগ্বেদের এই শ্লোক থেকে। তো এই শ্লোকটার কিন্তু যে মিনিং দিয়ে বোঝানো হয় সেটা কিন্তু মোটেও মিনিং নয়। প্রথম কথা গেল এটা। দ্বিতীয় কথা হচ্ছে, এটার পরে যে দুটো গ্রন্থের আমরা উল্লেখ পাই, এক হচ্ছে মনুস্মৃতি, ঠিক আছে, এক মনুস্মৃতির কথা, ইয়াজনাভালিকার কথা। তো এই যে মনুস্মৃতির কথা, মনুস্মৃতিতে কিন্তু কোথাও তোমার এটার উল্লেখ নেই, সতীর কথা উল্লেখ নেই। মনুস্মৃতিতে আরো বিভিন্ন খারাপ জিনিস উল্লেখ আছে। মনুস্মৃতি প্রথম বই, যে বইটা B.R. আম্বেদকর প্রকাশ্য রাস্তায় পুড়িয়ে দিয়েছিল। আমরা যখন অ্যানসিয়েন্ট হিস্ট্রি পড়বো, বৈদিক যুগ পড়বো, দেখবে মনুস্মৃতির ওখানে ডিটেলস আছে।
তা আমরা সেখানে কিন্তু মনুস্মৃতি নিয়ে পড়বো। মনুস্মৃতির অনেক কিছু উল্টাপাল্টা বলা আছে, ঠিকই কথা বলা আছে। যেখানে 8 ধরনের বিবাহের কথা উল্লেখ আছে, যে একটা আমাদের 8 ধরনের বিয়ে হয়। স্যার আমরা তো দুটাই বিয়ে জানি, এটা বাড়ি থেকে বিয়ে, এটা পালিয়ে বিয়ে, ঠিক আছে। কি ওখানে 8 ধরনের বিয়ে আছে, যেটা বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে হয় এটাকে বলা হয় প্রজাপতি বিয়ে, প্রজাপতি মতে বিয়ে। আর যেটা পালিয়ে বিয়ে এটা হচ্ছে গন্ধর্ব বিয়ে। এই দুটো বিয়ের কথা উল্লেখ আছে। এটা বাদ দিয়েও রাক্ষস বিয়ে, পিশাচ বিয়ে, এরকম প্রচুর বিয়ের কথা উল্লেখ আছে। হ্যাঁ, এরকম প্রচুর 8 ধরনের বিয়ে আছে। যখন আমরা পড়বো মনুস্মৃতি তখন দেখাবো, ঠিক আছে। তো কিন্তু কোথাও কিন্তু এই সতীদাহ প্রথার উল্লেখ নেই। তারপরে নেক্সট সোর্স, যারা ঐতিহাসিকরা বিভিন্ন ধর্মগ্রন্থের ব্যাখ্যা দিচ্ছে, বলছে রামায়ণ, রামায়ণকে ধরা হয়। বলছে রামায়ণের যখন রামচন্দ্র যখন বনবাসে ছিল তখন দশরথ মারা যায়। বলছে দশরথ মারা যাওয়ার পরে তার বউয়েরা, মানে কৈকেয়ী বলো, কৌশল্যা বলো, সুমিত্রা বলো, এরা তো কেউ সতী নেয়নি। রাবণ যখন মারা যায় ওর বউ মন্দোদরী ছিল, ও তো সতী নেয়নি। তাহলে এখানেও কিন্তু কোথাও সতীর কথা উল্লেখ নেই। সতীর যে উল্লেখটা, যেখান থেকে সতীর ম্যাক্সিমাম আকার নিল, সেটা যে মিডিয়াভেল হিস্ট্রি থেকে, মধ্যযুগের সময়কাল থেকে, যে সময় থেকে ভারতবর্ষে বিদেশি আক্রমণ, মুসলিম ইনভেনশন হওয়া শুরু হলো। এবার কেন স্যার এখান থেকে? এবার এর যুক্তিতে কয়েকটা যুক্তি আছে। কেমন যুক্তি আছে? প্রথম কথা বলছে, যখন ফার্স্ট সতী হলো, যখন মোহাম্মদ বিন তোমার হচ্ছে সরি কি নাম ওর, ফার্স্ট মুসলিম ইনভেনশন আলাউদ্দিন খলজি অনেক পরে, আরব আক্রমণ সুলতান মাহমুদের আগে মোহাম্মদ বিন কাসিমের সময় ফার্স্ট বলা হয় যে ফার্স্ট বড় স্কেলে এখান থেকে সতী হওয়া শুরু হলো। 500, তার আগেও হয়েছে, তার আগে না হওয়া না, 500 সামথিং 503, 4 এরকম হবে। এরকম বিসিতে বলা হয় ভারতে প্রথম সতী হয়েছিল। বলা হয় যে এরকম বিসিতে ফার্স্ট হয়েছিল। 483 বিসির দিকে নেপালে ফার্স্ট সতী হয়েছিল। কিন্তু এগুলোর তেমন কোনো এভিডেন্স নাই। কিন্তু মোহাম্মদ বিন কাসিমের আক্রমণ থেকে বলা হয় লার্জ স্কেলে সতী শুরু হলো। তার কারণ কি? বলছে তার কারণ হচ্ছে যখন বিদেশি আক্রমণ হওয়া শুরু হলো, তারা যখন ভারতের দেশীয় রাজাদেরকে যখন ধরে ধরে মেরে ফেলতে শুরু করলো, ওদের যারা বউরা ছিল, স্ত্রীরা ছিল, তারা তাদের অত্যাচার থেকে বাঁচার জন্য স্বইচ্ছায় আগুনে ঝাঁপ দিত, ঠিক আছে। সতীর কনসেপ্টটা ধীরে ধীরে সতী থেকে জহরের দিকে ট্রান্সফার হলো। সতী মিন্স জোর করে আগুনে দেওয়া, জহর মিন্স আমি স্বইচ্ছায় গ্রহণ করলাম। তারপরে আলাউদ্দিন খলজির সময় একটা লার্জ স্কেলে জহর গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে। রাজা রতন সিং এর বউ ছিল পদ্মাবতী, তার নেতৃত্বে হয়েছিল। আচ্ছা, প্রথম সতী যদি বলা হয় কোথায় বন্ধ করলো কে? রাজা রামমোহন রায়ের ইতিহাস তো অনেক পরে। প্রথম সতী ব্যান করার চেষ্টা করেছিল মোহাম্মদ বিন তুগলক ফার্স্ট সতী ব্যান করলো। তারপরে মুঘল যুগে হুমায়ুন থেকে শুরু করে হুমায়ুন, আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, এরা প্রত্যেকে কিন্তু সতী ব্যান করেছিল। কিন্তু অফিসিয়ালি কিছু হয়নি, নেক্সট চলে আসি স্যার আবার সতী। তাহলে স্যার সতী তো মিডিয়াভেল হিস্ট্রিতে খুব ঠিকঠাক, মিডিয়াভেল হিস্ট্রিতে ভালো সতী চলছে ভারতবর্ষে। তারপরে আধুনিক যুগের সতী, আধুনিক যুগেও প্রচুর পরিমাণে সতীর উল্লেখ পাওয়া যায়। কোথায় স্যার? ফার্স্ট সতীর যেটা প্রথম আমরা লিখিত এভিডেন্স পেয়েছি, ইনস্ক্রিপশন, সেটা হচ্ছে ইরান শিলালিপি মহারাষ্ট্রের। এখানে সতীর উল্লেখ আছে, কিন্তু কোথা থেকে আসলো তার ধর্মীয় কোনো ব্যাখ্যা নেই। কিন্তু ইরান শিলালিপিতে সতীর কথা উল্লেখ আছে। সাউথ ইন্ডিয়ার কিছু শিলালিপি আছে যেখানে সতীর কথা উল্লেখ আছে, কিন্তু ধর্মের সাথে কোনো কানেকশন নেই। কোথাও বেদে, উপনিষদে, বেদান্তে, মহাকাব্যে কোথাও কিন্তু সতীর কোনো উল্লেখ নেই। হ্যাঁ, কেমন উল্লেখ আছে? এই যে একটা বললাম স্যার, এটা সবথেকে কন্ট্রোভার্সি শ্লোক। এই শ্লোকের ব্যাখ্যা যেমন হবে তেমন ভাবে রিপ্রেজেন্ট হবে। কেউ যদি এটাকে ব্যাখ্যা করে যে তুমি আগুনের চিতার কাছে গিয়ে ঝাঁপ দিয়ে দাও, ঠিক আছে, তাহলে ঝাঁপ দিবে। তাহলে এখান থেকে ভুল ব্যাখ্যা করে করেই ধীরে ধীরে সতীর কনসেপ্টটা এসেছিল, ঠিক আছে। তাহলে সতী রদ করার লড়াইটা কিন্তু অনেক দিনের। বিভিন্ন রাজারা, বিভিন্ন মুসলিম রাজারাও এসে কিন্তু সতী বন্ধ করেছিল ভারতবর্ষে। তার মধ্যে আকবর উল্লেখযোগ্য, জাহাঙ্গীর উল্লেখযোগ্য, হুমায়ুন উল্লেখযোগ্য, ঔরঙ্গজেব উল্লেখযোগ্য। এরা বন্ধ করেছিল, কিন্তু তেমনভাবে বন্ধ করা হয়নি। ওরা নিজের দিক থেকে বন্ধ করে দিয়েছিল, কিন্তু বন্ধ হয়নি। বন্ধ হলো কখন? বন্ধ হলো গিয়ে রাজা রামমোহন রায়ের সময়। এগুলো গল্প আগের দিন পড়ে নিয়েছে। আবার আসি রাজা রামমোহনের পর থেকে। স্যার রাজা রামমোহন রায়কে মেরে ফেলে দিয়েছিলাম আগের দিন, মানে আমরা মেরে ফেলিনি, মানে মরে গেছিল। আসি স্যার এখান থেকে, ব্রাহ্ম সমাজ থেকে।
রাজারামমোহন রায় যখন মারা গেল, রাজারামমোহন রায় যখন মারা গেল, তোমার হচ্ছে এই যে ব্রাহ্ম সমাজের মধ্যে টালমহল শুরু হলো। কেমন টালমহল, কেমন সাল টালমহল? ব্রাহ্ম সমাজ, দেখো রাজারামমোহন রায় যতদিন ছিল ব্রাহ্ম সমাজের একটাই উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্য ছিল? যে সতীদাহ প্রথা বন্ধ করব, বাল্য বিবাহ বন্ধ করব। কিন্তু রাজারামমোহন রায় মারা যাওয়ার পর নেক্সট নেতৃত্ব কে দিবে? রাজারামমোহন রায় সবকিছু ঠিকঠাকভাবে চালাচ্ছিল। বলছে একজন ব্যক্তি দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুরকে সবাই চেনো? কে ছিল দেবেন্দ্রনাথ ঠাকুর? কে? দাদা, বাবা? কে? বাবা, ঠিক। তাহলে স্যার এই যে দেবেন্দ্রনাথ ঠাকুরের চিত্র দেখতে পাচ্ছ, ইনিও ব্রাহ্ম সমাজের মতো ইনারও একটা সমাজ চলছিল যার নাম তত্ত্ববোধিনী সভা। তোমাকে পরীক্ষায় কোশ্চেন দিবে তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, কত সাল স্যার? 1839 সাল। এনারও একটা সভা চলছিল। সমস্যাটা কোথায় দাঁড়ালো? দুটোর কাজ একটু দেখো। ব্রাহ্ম সমাজ যে কাজ করছে, তত্ত্ববোধিনী সভা একই কাজ করছে, কিন্তু ব্রাহ্ম সমাজ লার্জ স্কেলে ছড়িয়ে গেছে। ভারতের প্রত্যেকটা জায়গাতে ব্রাহ্ম সমাজ ছড়িয়ে গেছে, আর তত্ত্ববোধিনী সভা তখন একটু তুলনামূলক ছোট। তো ইনি দেখলেন যদি কিছুদিন পর ব্রাহ্ম সমাজটা আর থাকবে না, এক্সিস্টেন্স হারিয়ে দিবে, তার থেকে আমি আমার তত্ত্ববোধিনী সভাকে ব্রাহ্ম সমাজের সাথে মার্চ করে দিই, মার্চ করে ব্রাহ্ম সমাজটাকেই আমি লিড করি। তো এই যে দেবেন্দ্রনাথ ঠাকুর যোগদান করলো ব্রাহ্ম সমাজে, ঠিক আছে, যোগদান করলো কত সাল স্যার? 1842 সাল। তাহলে এই 1842 সালে তত্ত্ববোধিনী সভা মার্জ হয়ে গেল ব্রাহ্ম সমাজের সাথে। ক্লিয়ার হলো? মার্জ হয়ে গেল। এই তত্ত্ববোধিনী সভায় দেবেন্দ্রনাথ ঠাকুর একটা পত্রিকা পাবলিশ করতো যার নাম তত্ত্ববোধিনী পত্রিকা। পরীক্ষায় কোশ্চেন দিবে তত্ত্ববোধিনী পত্রিকা কে পাবলিশ করতেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। কত সাল স্যার? কত সালে? না না, 1839 সালে তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। পাবলিশ করতো 43-এ। তত্ত্ববোধিনী পত্রিকা 1843 সাল। তোমাকে যদি বলে তত্ত্ববোধিনী পত্রিকা কে পাবলিশ করতো, লোকের নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। যদি বলো কোন সংস্থা পাবলিশ করতো, তত্ত্ববোধিনী সভা। এই সভা, হ্যাঁ, বোঝা গেল? আচ্ছা, এই পর্যন্ত তো ঠিকঠাক চলছে। রাজারামমোহন রায় মারা গেল, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজকে লিড করছে, ভালো চলছে, ভালো চলছে চলছে। কিন্তু আর একটা সময় পর গিয়ে আরেকজন যোগদান করলো এই ব্রাহ্ম সমাজে, যার নাম কেশবচন্দ্র সেন। ইয়াং জেনারেশন, দেখো এরা সবাই বৃদ্ধ, দেখেই বুঝতে পারছো স্যার, বয়স্ক। এবার দুটো প্রজন্মের মধ্যে মানসিকতা তো ডিফারেন্স হবেই। ধরো আমার যা মানসিকতা হবে, নিঃসন্দেহে আমার বাবা ঠাকুরদার মানসিকতা এক হবে না। এটা এজের গ্যাপ আছে। তো তাদের সময় পিরিয়ড আর আমার সময় পিরিয়ডের মধ্যে 25 বছর 30 বছরের একটা গ্যাপ আছে। তো দুটো গ্যাপের, দুটো জেনারেশনের মেন্টালিটি এক হতে পারে না। তো ইনি যখন লিড করছেন, ইনার মতো করে লিড করছেন, মানে রাজারামমোহন রায়ের মতো করে লিড করছেন, যে আমি ধীরে ধীরে করব, একবারে উত্তেজনামূলক কাজ করব না, কোনো কাজ ধীরে ধীরে আস্তে আস্তে এগাবো। বাট এখানে যখন যোগদান করলো কেশবচন্দ্র সেন, তখনই এবার ভাঙন সৃষ্টি হয়ে গেল। মানে দুটো দলে ভাগ হয়ে গেল ব্রাহ্ম সমাজের লোকজন। এক দল বলছে কেশবচন্দ্র সেন যেভাবে করছে সেটা ঠিক। কেশবচন্দ্র সেন কি করছে? উদ্দেশ্য একটাই, এরও উদ্দেশ্য যে আমি বাল্য বিবাহ রদ করব, আমি বিধবা বিবাহ চালু করব, আমরা সমাজে সংস্কার করব, নারী শিক্ষার দিকে ধ্যান দিব, মানুষকে শিক্ষিত করার ধ্যান দিব, কিন্তু একটু তাড়াতাড়ি, ত্বরান্বিত। মানে বাল্য বিবাহ বন্ধ মানে বন্ধ, কেউ করতে দিব না, করলে মেরে দেবো, এরকম ব্যাপার কেশবচন্দ্র সেন। আর দেবেন্দ্রনাথ ঠাকুর বলছে না, ধীরে ধীরে লোককে বোঝাবো, আস্তে আস্তে আসবে, আজকে না হোক 5 বছর পর আসবে। আর কেশবচন্দ্র সেন বলছে না, বন্ধ মানে বন্ধ, মানে একজন একটু চরমপন্থী, একজন একটু নরমপন্থী। মেন্টালিটির দুটো পার্থক্য হয়ে গেল, একটা নবীন প্রজন্ম, একটা হচ্ছে প্রবীণ প্রজন্ম। তো যারা ইয়াং জেনারেশন ছিল ওরা বলছে না কেশবচন্দ্র সেন ঠিক, যারা একটু প্রবীণ ছিল ওরা বলছে না দেবেন্দ্রনাথ ঠাকুর ঠিক। তো এখান থেকে একটা ফাটল সৃষ্টি হয়ে গেল ব্রাহ্ম সমাজে। তো এখানে কত সালে যোগদান করেছিল কেশবচন্দ্র সেন? 1858 সালে যোগদান করলো। 1866-67 গিয়ে ব্রাহ্ম সমাজ দুটো ভাগে ভেঙে গেল। একটা ভাগের নাম হয়ে গেল ভারতীয় ব্রাহ্ম সমাজ, যেটা কেশবচন্দ্র সেন লিড করতে লাগলো। আর একটার নাম হয়ে গেল আদি ব্রাহ্ম সমাজ, যেটা লিড করতে লাগলো দেবেন্দ্রনাথ ঠাকুর। দেখো, আদি মানে পুরনো। তাহলে ব্রাহ্ম সমাজ 1867 সালে দুটো ভাগে ভেঙে গেল। একটা হয়ে গেল ভারতীয় ব্রাহ্ম সমাজ, যেটা লিড করছিল কেশবচন্দ্র সেন। আর একটা হয়ে গেল আদি ব্রাহ্ম সমাজ, যেটা লিড করছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, উদ্দেশ্য দুজনেরই এক, কিন্তু রাস্তা দুটো আলাদা। কেশবচন্দ্র সেন বাল্য বিবাহের একদম বিরোধিতা ছিল, মানে একদম কোনো মতেই বাল্য বিবাহ দেওয়া যাবে না। সমস্যা কি দাঁড়ালো স্যার?
আবার মোটামুটি 10-11 বছর গেছে, 1878 সালে গিয়ে এই যে ভারতীয় ব্রাহ্ম সমাজ, যেটা কেশবচন্দ্র লিড করছিল, এই ভারতীয় ব্রাহ্ম সমাজ আবার দুটো ভাগে ভেঙে গেল। দেখো, ব্রাহ্ম সমাজ প্রথম ভাঙলো 1867-তে, ভারতীয় ব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ। 1878 সালে গিয়ে ভারতীয় ব্রাহ্ম সমাজ আবার দুটো ভাগে ভেঙে গেল। কেন? বলছে কেন, কারণটা হচ্ছে, বলে না লোকের বেলা বলতে খুব ভালো লাগে, নিজের বেলা আসলে সমস্যা। বলছে কেশবচন্দ্র সেনের নিজের একটা মেয়ে ছিল, ঠিক আছে, বেশি 13-14 বছর বয়স। ওর বিয়ের সম্বন্ধ আসলো আলিপুর থেকে, আলিপুরের রাজকুমারের সাথে। এতদিন ও বিরোধিতা করে আসলো, বাল্য বিবাহ করবো না, বাল্য বিবাহ করতে দিব না, এই করবো না, অমুক দুমুক। এটার জন্যই ব্রাহ্ম সমাজ দুটো ভাগে ভেঙে গেছে। এখন ও নিজের মেয়ের বিয়ে দিয়ে দিল অল্প বয়সে। এবার এখান থেকে শুরু হলো আবার একটা ভাঙন ব্রাহ্ম সমাজে। ব্রাহ্ম সমাজ আবার, ভারতীয় ব্রাহ্ম সমাজ আবার দুটো ভাগে ভেঙে গেল। এর মধ্যে নতুন কিছু জন, যেমন হচ্ছে গিয়ে আনন্দমোহন বসু, উমেশচন্দ্র দত্ত, এরা ভারতীয় ব্রাহ্ম সমাজ থেকে বেরিয়ে একটা নতুন সভা প্রতিষ্ঠা করলো, সাধারণ ব্রাহ্ম সমাজ। বোঝা গেল? তাহলে ভারতীয় ব্রাহ্ম সমাজ থেকে একটা নতুন শাখা বেরিয়ে গেল, আনন্দমোহন বসু, শিবনাথ শাস্ত্রী, উমেশচন্দ্র দত্ত, এরা নতুন একটা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলো, যার নাম সাধারণ ব্রাহ্ম সমাজ। বোঝা গেল স্যার? তাহলে এই গেল ব্রাহ্ম সমাজের দুবার ডিভিশন, ঠিক আছে। আচ্ছা, দু একটা কথা কেশবচন্দ্র সেন থেকে। কেশবচন্দ্র সেন 3 আইন প্রতিষ্ঠা করেন। পরীক্ষায় কোশ্চেন দিবে 3 অ্যাক্ট কে প্রতিষ্ঠা করেছিল? কেশবচন্দ্র সেন। কত সাল? 1872 সাল, 1872। ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রতিষ্ঠাতা করেন। আর কি স্যার? ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন, 1870 সাল। ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন 1870 সাল। ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রতিষ্ঠাতা করেন। 3 আইন প্রতিষ্ঠাতা করেন 1872 সালে। 3 অ্যাক্ট, এই কটা মাথায় রাখবে, ঠিক আছে। কেশবচন্দ্র সেনের কিছু পত্রিকা ছিল, পত্রিকাগুলো এখানে ইনক্লুড করিনি, কারণ পত্রিকা নিয়ে আমরা আলাদা চ্যাপ্টার পড়বো, পত্র পত্রিকা নিয়ে আলাদা পড়বো, বারবার ওই জন্য ঝামেলা হয়ে যাবে, পড়ে। ইন্ডিয়ান মিরর বলে একটা পত্রিকা ছিল, যেটা পাবলিশ করতো, ঠিক আছে। পরে আসছি স্যার, বোঝা গেল এই পর্যন্ত কেশবচন্দ্র সেন? সমস্যা কারো নাই তো? নাই। কি করছো? কেন, কি লিখা নাই? ও, এটা লিখা নাই, হ্যাঁ লিখে নাও, এটা ইনক্লুড করে নাও। হয়েছে? না না, কেন, তাড়াতাড়ি। এই হলো, চলে আসি স্যার প্রার্থনা সমাজ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, লিখতে হবে না, দিয়ে দেবো এইটুকুটা। চলো, প্রার্থনা সমাজ। নেক্সট আর একটা সমাজের কথা আসি, প্রার্থনা সমাজে। যেমন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা হলো, ঠিক তেমনি আর একটা সমাজ প্রতিষ্ঠা হয়েছে, প্রার্থনা সমাজ। সবার উদ্দেশ্য, শোনো, সবার উদ্দেশ্য একই, সবার উদ্দেশ্য একই। এই বাল্যবিবাহ রদ করব, বিধবা বিবাহ চালু করব, শিক্ষার দিকে ধ্যান ধারণা দিব। প্রত্যেকের কম বেশি একই উদ্দেশ্য, একটু 19-20, কিন্তু মোটামুটি একই উদ্দেশ্য নিয়ে সবাই এগাচ্ছে। এইরকমই একটা সমাজ হচ্ছে প্রার্থনা সমাজ। বারবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, বারবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে, প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠা হয়, কে প্রতিষ্ঠা করে? 1867 সাল, আত্তুরাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ। 1867, ভুল করবে না কিন্তু, অনেকগুলো সমাজ আছে, কোনটা ব্রাহ্ম, কোনটা প্রার্থনা, কোনটা আর্য, সব মিক্সড হয়ে যাবে পরীক্ষা হবে। প্রার্থনা সমাজ 1867 সাল, আত্তুরাম পাণ্ডুরঙ্গ, ঠিক আছে। কোথায় প্রতিষ্ঠা করেছিল স্যার? বোম্বেতে। বোম্বেতে প্রতিষ্ঠাতা করেছিলেন 1867 সাল, বোম্বেতে। কি স্যার, জুম করব? ঠিক আছে। আচ্ছা, আর কে কে ছিল এখানকার লিডার? স্যার লিডার ছিল এম.জি. রানাডে, ডি.কে. কার্ভ, বিষ্ণু শাস্ত্রী, এটা শাস্ত্রী হবে, বিষ্ণু শাস্ত্রী, ডি.কে. কার্ভ, দ্বন্দ্ব কেশব কার্ভে, ঠিক আছে স্যার। 3 জন আরো লিডার ছিল, এম.জি. রানাডে, ডি.কে. কার্ভ, বিষ্ণু শাস্ত্রী, 3 জন আরো লিডার ছিল। কিন্তু মেন যদি বলা হয়, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? আত্তুরাম পাণ্ডুরঙ্গ। কত সাল? 1867 সাল। কোথায় প্রতিষ্ঠা করেছিল? বোম্বেতে প্রতিষ্ঠা করেছিল। এবার গল্প, যখন এম.জি. রানাডের নাম আসলো, একটু দেখে নি এম.জি. রানাডে সম্পর্কে দু একটা কথা। হ্যাঁ স্যার, স্যার 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 কি হয়েছে স্যার? কি লেখা হয়নি? দিয়ে দেবো বললাম তো, দিয়ে দেবো, দিয়ে দেবো।
কি কি বলো, কি সমস্যা? বললাম তো দিয়ে দিব পিডিএফটা। আসি এমজি রানাডে, দেখতে পাচ্ছ স্যার এমজি রানাডের ছবি। এমজি রানাডে কে ছিল? প্রার্থনা সমাজের একজন ফাউন্ডার মেম্বার ছিল। তার সম্পর্কে দুই একটা কথা পরীক্ষায় এসছে, দেখে রাখো। তাকে সক্রেটিস অফ মহারাষ্ট্র বলা হয়। মহারাষ্ট্রের সক্রেটিস বলা হয় এমজি রানাডেকে, মাথায় রাখবে। মহারাষ্ট্রের সক্রেটিস বলা হয়। লেখা আছে কি ওখানে? না, দিয়ে দিব, লিখে নেবে। মহারাষ্ট্রের সক্রেটিস বলা হয়। হেল্প ইন ডেকান এডুকেশন সোসাইটি, ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিল এমজি রানাডে। পরীক্ষায় কোশ্চেন দিবে, ডেকান এডুকেশন সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এমজি রানাডে। কাকে মহারাষ্ট্রের সক্রেটিস বলা হয়? এমজি রানাডেকে। সক্রেটিস লোক ছিল স্যার। ইন 1861, 1861 সালে উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন, এটা একটা সভা, উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। বিধবাদের বিবাহ চালু করার জন্য একটা অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন। কত সাল? 1861 সাল। ঠিক আছে। আর কি স্যার? তিনি পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন। পুনা সার্বজনিক সভা খুব ইম্পর্টেন্ট, পুনা সার্বজনিক সভা। কি কি পড়লাম? এমজি রানাডে থেকে। মহারাষ্ট্রের সক্রেটিস বলা হয় তাকে। তারপরে কি বললাম স্যার? ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। 1861 সালে উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেছিলেন। বোঝা গেল? গেল তো? চলো একবার সাথে সাথে রিভিশন করো প্রথম থেকে। কেশবচন্দ্র সেন, কেশবচন্দ্র সেন কত সালে যোগদান করলো? 1858 সালে। তিনি কত সালে ব্রাহ্ম সমাজ দুভাগে ভেঙে গেল? প্রথম 1867 সালে। কি কি ভাগে? যেটা কেশবচন্দ্র সেনের আন্ডারে ছিল ভারতীয় ব্রাহ্ম সমাজ, আর যেটা স্যার দেবেন্দ্রনাথ ঠাকুরের আন্ডারে ছিল আদি ব্রাহ্ম সমাজ। 1878 সালে ভারতীয় ব্রাহ্ম সমাজ থেকে আনন্দমোহন বসু, তারপরে তোমার হচ্ছে গিয়ে কি নাম, উমেশ চন্দ্র দত্ত, এরা আলাদা করে ওখান থেকে বেরিয়ে গেল। বেরিয়ে নতুন একটা সভা প্রতিষ্ঠা করলো, সাধারণ ব্রাহ্ম সমাজ। ঠিক আছে। এই কেশবচন্দ্র সেন ফ্রি অ্যাক্ট প্রতিষ্ঠা করেছিলেন 1872 সাল। ঠিক আছে। আর কি পড়লাম ওখান থেকে স্যার? তিনি ভিক্টোরিয়া ইনস্টিটিউশন প্রতিষ্ঠাতা করেন। আর কি পড়লাম স্যার ওখান থেকে? কি আর এটা কি পড়লাম না? হ্যাঁ, ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা করেছিলেন। ব্যাস। আচ্ছা, এবার আসলাম স্যার প্রার্থনা সমাজে। প্রার্থনা সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? বোম্বেতে। কে প্রতিষ্ঠা করেছিল? আত্তুরাম পান্ডুরঙ্গ। কত সাল? 1867 সাল। আর কে কে লিডার ছিল স্যার? এমজি রানাডে, বিকে কার্ক, বিষ্ণু শাস্ত্রী। এমজি রানাডে পড়তে গিয়ে কি পড়লাম? এমজি রানাডেকে মহারাষ্ট্রের সক্রেটিস বলা হয়। তিনি স্যার ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন। আর কি করেছিলেন? তারপরে হচ্ছে ইন্দু প্রকাশ, হ্যাঁ তার লেখা, এটা মনে রাখবে স্যার, ঠিক, এটা পরীক্ষায় দিয়েছিল। তার লেখা নিউজ পেপার ইন্দু প্রকাশ, ইন্দু প্রকাশ তার লেখা নিউজ পেপার বা ম্যাগাজিন বলতে পারো, ইন্দু প্রকাশ। ঠিক আছে, এটা গেল। আর কি স্যার? পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন, উইডো রিম্যারেজ অ্যাসোসিয়েশন চালু করেন। বোঝা গেল? চলে আসি তারপরে। সত্য সাধক সমাজ, সত্য সাধক সমাজ। স্যার সত্য সাধক সমাজ, দেখো আর একটা নতুন সমাজ আসলো, ব্রাহ্ম সমাজ। কত সাল? ব্রাহ্ম সভা 1828। 30 সালে নাম চেঞ্জ হয়ে ব্রাহ্ম সমাজ হলো। তারপরে পড়লাম প্রার্থনা সমাজ, কত সাল? 1867। এবার পড়বো স্যার সত্য সাধক সমাজ, 1873 সাল। কে প্রতিষ্ঠা করেছে? জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে প্রতিষ্ঠা করেন সত্য সাধক সমাজ। তার লেখা, এটা একটু ভুল হয়েছে, বইয়ের নাম হচ্ছে গুলামগিরি, গুলামগিরি, গুলামগিরি। তাহলে এই যে জ্যোতিবা ফুলের লেখা একটা বই আছে গুলামগিরি। ঠিক আছে, পরীক্ষায় কোশ্চেন দিবে গুলামগিরি কার লেখা? জ্যোতিবা ফুলের লেখা। ঠিক আছে। নেক্সট আসি স্যার আর্য সমাজ। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী। কত সাল? 1875 সাল। স্বামী দয়ানন্দ সরস্বতী। এবার স্যার স্বামী দয়ানন্দ সরস্বতী থেকে বেশ কিছু কোশ্চেন আছে যেগুলো পড়তে হবে। ঠিক আছে। স্বামী দয়ানন্দ সরস্বতীর ছবি দেখতে পাচ্ছ। ইনার আসল নাম হচ্ছে মূলা শঙ্কর। মূলা খাবার মূলা না কিন্তু, গাজর মূলা, মূলা মূলা না, মূলা শঙ্কর। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম মূলা শঙ্কর। ঠিক আছে। তাহলে স্বামী দয়ানন্দ সরস্বতী এই নামটা কে দিল? ওর যদি আসল নাম মূলা শঙ্কর হয় তাহলে এই নামটা কে দিল? নিজে নিজে তো নিয়ে নেয়নি যে আমার নাম আজ থেকে মূলা হয়ে গেলে স্বামী দয়ানন্দ সরস্বতী, তা তো নাইনি। কেউ দিয়েছে, স্বামী পূর্ণানন্দ।
স্বামী পূর্ণানন্দ তাকে এই নামটা দিয়েছিল, এই স্বামী দয়ানন্দ সরস্বতী। বোঝা গেল, আছে লেখা, দেখতে পাবে। স্বামী দয়ানন্দ সরস্বতী সম্পর্কে কিছু কথা এবার দেখি। তার দেখো ভালো করে শোনো স্যার, তার দুটো বিখ্যাত উক্তি আছে, মানে আরো আছে, দুটো বিখ্যাত উক্তি আছে। তার মধ্যে একটা তার পার্সোনাল নিজস্ব উক্তি ছিল, গো ব্যাক টু বেদস, বেদে ফিরে যাও। মানে রাজা রামমোহন রায়ের সাথে স্বামী দয়ানন্দ সরস্বতীর একটু তফাৎটা কি, একটু তফাৎ বলি। রাজা রামমোহন রায় বলছিল পাশ্চাত্য শিক্ষায় মন দাও, ইংরেজি শিক্ষায় মন দাও, এই প্রাচ্য শিক্ষায় কিছু নাই। তুমি প্রাচ্য শিক্ষা নিয়ে কখনো কুসংস্কার দূর করতে পারবে না, তোমাকে পাশ্চাত্য শিক্ষা, মডার্ন শিক্ষা শিখতে হবে, ইংরেজি শিক্ষা শিখতে হবে। আর দয়ানন্দ সরস্বতী বলছিল যে না, সব কিছুই প্রাচ্য শিক্ষায় বলা আছে, আমরা ঠিকঠাক পড়িনি, তাই আমাদের বেদ উপনিষদে সব বলা আছে, আমরা পড়া ঠিকঠাক করিনি, তাই ওই জন্য গো ব্যাক টু বেদস, বেদে ফিরে আসো, বেদে ফিরে আসো, বেদে সব বলা আছে, বেদকে পড়ো ভালো করে। তো ইনার একটা পার্সোনাল উক্তি ছিল, বেদে ফিরে যাও, গো ব্যাক টু বেদ। আর তারই এই সরস্বতী, দয়ানন্দ সরস্বতী তো প্রতিষ্ঠাতা করেছিল আর্য সমাজ, আর্য সমাজের একটা উক্তি ছিল, ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, ভারত ভারতীয়দের জন্য, ভারত ভারতীয়দের জন্য। এবার পরীক্ষায় এত ডিটেলসে দেয় না কোনটা তার পার্সোনাল কোনটা, এবার পরীক্ষায় নর্মাল দিবে যে ভারত ভারতীয়দের জন্য কার উক্তি, দয়ানন্দ সরস্বতীর উক্তি, যেহেতু উনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা। বোঝা গেল, গো ব্যাক টু বেদ, বেদে ফিরে যাও, কার উক্তি, দয়ানন্দ সরস্বতীর উক্তি। আচ্ছা, এটা বাদ দিয়ে আর একটা উক্তি আছে, ফেমাস উক্তি ওনার। উনি বলেছিলেন গুড গভর্নেন্স ইজ নট দ্য সাবস্টিটিউট অফ সেলফ গভর্নমেন্ট, ভালো গভর্নমেন্ট কখনো সাহিত্য শাসনের বিকল্প হতে পারে না। মানে ইংরেজ শাসন করছে, বলছে ইংরেজ যা ভালো শাসন করছে, অনেকে বলছে ইংরেজরা ভারতীয়দের থেকে ভালো শাসন করছে, বলছে ভালো করুক, কিন্তু ওটা আমার সাহিত্য শাসন, আমার নিজের শাসনের বিকল্প না। ধরো না, তোমার পাশের বাড়িতে দু চারটা লোক আছে খুব ভালো, এবার ওরা এসে বলছে যে তোমার বাড়ি আজ থেকে আমি চালাবো, ঠিক আছে। এবার তোমার হয়তো বাড়ির যে গার্জেন, তার থেকে ওনারা ভালো চালাবে, ভালো কথা, ভালো চালাবে বলেই আমি আমার স্বাধীনতা ওর কাছে বিক্রি করে দেবো, এটা তো না। বলছে ভালো গভর্নমেন্ট কখনো সাহিত্য শাসনের বিকল্প হতে পারে না, গুড গভর্নমেন্ট ইজ নট দ্য সাবস্টিটিউট অফ সেলফ গভর্নমেন্ট। বোঝা গেল, আমি ভালো খারাপ নিজের তো নিজেই চালাবো, আমি তুমি ভালো বলে তুমি আমার উপরে অধিকার দেখাবে, এটা হতে পারে না, ঠিক আছে। এটাও তার একটা উক্তি আছে, ভালো উক্তি। আর কি কি আছে আসে, তিনি শুদ্ধি আন্দোলন চালু করেছিলেন, শুদ্ধি আন্দোলন। শুদ্ধি আন্দোলন মিন্স নন হিন্দু থেকে, যারা হিন্দু থেকে কনভার্ট হয়ে অন্য ধর্মে চলে গেছে তাদেরকে পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে নিয়ে আসো, এটাকে বলা হয় শুদ্ধি মুভমেন্ট। তাহলে শুদ্ধি মুভমেন্ট চালু করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী, মাথায় রাখবে, পরীক্ষায় দেয় কিন্তু এগুলো। দয়ানন্দ সরস্বতীর একজন বিখ্যাত শিষ্য ছিল লালা হংসরাজ। কেন লালা হংসরাজের নাম ইম্পর্টেন্ট একটু পরে বুঝতে পারবে, এখন মাথায় রাখো, লালা হংসরাজ তার একজন বিখ্যাত শিষ্য। কেন স্যার তার নামটা ইম্পর্টেন্ট, যখন স্বামী দয়ানন্দ আসে পরে বলছি। তার লেখা বইয়ের নাম সত্যার্থ প্রকাশ। কার লেখা বই স্যার? দয়ানন্দ সরস্বতীর লেখা একটা বই, সত্যার্থ প্রকাশ। নব্য বেদান্ত বলা হয় তাকে, নব্য বেদান্ত। স্যার ছোট ছোট ইনফরমেশন পরীক্ষায় এসছে প্রত্যেকটা, নব্য বেদান্ত বলা হয়, ঠিক আছে, নব্য বেদান্ত বলা হয়। এবার আসি স্যার লালা হংসরাজের গল্পে। বলছে এই যে স্বামী দয়ানন্দ সরস্বতী যখন মারা গেলেন, তিনি অনেকগুলো স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, অনেকগুলো স্কুল, ঠিক আছে, প্রচুর স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, প্রচুর স্কুল। তো বলছে তিনি যখন মারা গেলেন, এই স্কুলগুলোতে একটু টালমহল শুরু হলো। টালমহল মানে তার যে প্রতিষ্ঠিত স্কুলগুলো ছিল বেশিরভাগই প্রাচ্য শিক্ষা দেওয়া হতো, বেদ পড়ানো হতো, ইংরেজি শিক্ষা দেওয়া হতো না। এবার তার যারা শিষ্যরা ছিল ওরা বললো যে এর জানলা লাগিয়ে দাও, প্রত্যেকটা চলে এসছে আজকে, ঢুকে যাবে। এই ছোট ওই ঘরে জানলাগুলো লাগিয়ে দাও, ঢুকে যাবে, গেট করে লক করো। না, ওরা মাসে 1-2 দিন করে আসবে, 1-2 দিন করে এসে না, আগের দিন ঢুকে মানে বেঞ্চ মেজ ভেঙে টেঙে একাকার অবস্থা, উল্টে টুলটে সব ভেঙে দিয়ে। আর অনেকগুলো আছে ঢুকে তো 15-20টা একসাথে। যাই হোক স্যার, এখানে আসি। তো যখন উনি মারা গেলেন, ওনার শিষ্যরা যারা ছিলেন তার মধ্যে একজন বিখ্যাত হচ্ছে লালা হংসরাজ,
আরও আছে। বলছে সবাই মিলে দেখলো যে না এরকমভাবে তো চলতে পারে না, এক কাজ করি আমরা এই স্কুলগুলোকে একটু মডিফাই করি। মডিফাই করে স্কুলগুলোতে তো বেদ পড়ানো হবে হবে, তার সাথে সাথে মডার্ন শিক্ষাও দেওয়া হবে। মানে আগে যেমন শুধু বেদের দিকে ছিল, বলছে বেদের সাথে সাথে মডার্ন শিক্ষা হবে, দুটোই হবে। এই স্কুলগুলোর নাম দেওয়া হলো ডিএভি স্কুল, দয়ানন্দ অ্যাংলো বেদিক স্কুল। দয়ানন্দরও শিক্ষা দেওয়া হবে, অ্যাংলো শিক্ষাও দেওয়া হবে। অ্যাংলো মানে হচ্ছে পাশ্চাত্য ইংরেজি শিক্ষা। তাহলে ডিএভি স্কুল, বোঝা গেল স্যার। দয়ানন্দ অ্যাংলো বেদিক স্কুল তৈরি করা হয়েছিল, লালা হংসরাজ করলো, মানে তার শিষ্য যারা ছিল 1866 সালে। বোঝা গেল স্যার, বোঝা গেল। এই এই যে তুমি দেখতে পাচ্ছ স্যার, এই ডিএভি স্কুল স্যার, এরই একটা কি বলবো ভার্সন আমরা সিনেমাতে দেখতে পেয়েছি। কি বলতো, গুরুকুল দেখেছো মহব্বতের সিনেমাতে? দেখো নি, কি দেখবে? আচ্ছা, দয়ানন্দ সরস্বতীকে ভারতের মার্টিন লুথার বলা হয়, মাথায় রাখবে, মার্টিন লুথার বলা হয়। হয়ে গেল স্যার। চলো এবার দয়ানন্দ সরস্বতী থেকে একটু আবার রিভিশন করে নিই। আর্য সমাজ কত সাল প্রতিষ্ঠিত হয়েছিল? 1800, হ্যাঁ দেখো বই দেখো, 1875, 1875। দয়ানন্দ সরস্বতীর আসল নাম মূলা শঙ্কর, ঠিক আছে। তাকে এই দয়ানন্দ সরস্বতীর নামটা দিয়েছিল স্বামী পুরাণানন্দ, ঠিক আছে। আচ্ছা, তার উক্তি কি ছিল? দুই তিনটা উক্তির কথা বললাম। এক হচ্ছে গো ব্যাক টু বেদ, বেদে ফিরে যাও। ইন্ডিয়া ফর ইন্ডিয়ানস, ভারত ভারতীয়দের জন্য। গুড গভর্নমেন্ট ইজ নট দ্য সাবস্টিটিউট অফ সেলফ গভর্নমেন্ট, ভালো গভর্নমেন্ট কখনো স্বায়ত্ত শাসনের বিকল্প হতে পারে না, ঠিক আছে। তিনি শুদ্ধি আন্দোলন চালু করেছিলেন। তিনি ডিএভি স্কুল প্রতিষ্ঠা করেন, মানে ডিএভি স্কুল অ্যাকচুয়ালি তার না, তার শিষ্যরা প্রতিষ্ঠা করেছিল, লালা হংসরাজ, ঠিক আছে। তারপরে হচ্ছে কি আর কি বললাম, তার বইয়ের নাম সত্যার্থ প্রকাশ, নব্য বেদান্ত বলা হতো তাকে। তাকে ভারতের মার্টিন লুথার বলা হতো। মুখে ফেবিকুইক লাগে বলো, তাকে ভারতের মার্টিন লুথার বলা হতো, ঠিক আছে, সমস্যা নেই। আসি স্যার হেনরি লুই ভিভেন ডিরেজিওতে। আর ডিএভি স্কুল নিয়ে আরো একটু কিছু বলা যেত, বললাম না, কারণ ডিএভি স্কুলকে আবার দুভাগে পরে ভেঙে গেছে, আর গেলাম না, ওগুলো থাক, ফালতু বড় হয়ে যাবে। হেনরি লুই ভিভেন ডিরেজিও, এনার নামের সাথে আমরা সবাই পরিচিত, ডিরেজিওর নামের সাথে। স্যার কে ছিল স্যার, বলতে পারবে কে ছিল স্যার? মানুষ ছিল কি? জাতীয়বাদ, জাতীয়তাবাদী কবি, ওটা তো স্যার লিখে দেখে দেখে বলে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ইংরেজ ছিলেন। আচ্ছা শোনো, বলছে যে হিন্দু কলেজের কথা আমরা পড়লাম একটু আগে, ডেভিড হিয়ার প্রতিষ্ঠা করেছিল, ওই হিন্দু কলেজের প্রফেসর ছিলেন হেনরি ভিভেন লুইস ডিরেজিও। এবার গল্প স্যার, মাত্র 18 বছর বয়সে সেই কলেজের প্রফেসর। 18 বছর বয়সে আমরা এইচএস পাস করি না, 18 বছর বয়সে একটা কলেজের প্রফেসর হচ্ছে ডিরেজিও। এবার তার কথা ইতিহাস মনে রেখে যে নিঃসন্দেহে কিছু করেছে। বলছে কলেজে তিনি মেনলি ফিলোসফি পড়াতেন, ফিলোসফি দর্শন। বলছে তার যে দার্শনিক চিন্তা ভাবনার মাধ্যমে তিনি স্কুলের যে কলেজ স্টুডেন্টদের, ইউথদেরকে একত্রিত করেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে। ভারতে যে কুসংস্কার, প্রথমত কুসংস্কারের আন্দোলন ছিল, ধীরে ধীরে ওটা ব্রিটিশ বিরোধী হয়ে যায়। তো সেই ব্রিটিশ বিরোধী বলো আর কুসংস্কারকে সংস্কার করা আন্দোলন বলো, এই প্রত্যেকটা জায়গাতে তিনি ইয়াং জেনারেশনকে একত্রিত করেছিলেন ওই 18 বছর বয়সে। তারই একটা চালু করা আন্দোলন হচ্ছে ইয়াং বেঙ্গল মুভমেন্ট, তারই চালু করা আন্দোলন। তাকে ভারতের প্রথম জাতীয়তাবাদী কবি বলা হয়, ফার্স্ট ন্যাশনালিস্ট পোয়েট, প্রথম জাতীয়তাবাদী কবি বলা হয় এই হেনরি ভিভেন ডিরেজিও, ঠিক আছে। আচ্ছা, আমরা অ্যাচিভার্স পড়ি না, অ্যাচিভার্স ম্যাগাজিন বেরায় তো, এই অ্যাচিভার্স ম্যাগাজিনের প্রতিষ্ঠাতাও কিন্তু ইনি, ডিরেজিও। দেখবে রথবাড়িতে যাবে, যে কোনো বইয়ের দোকানে অ্যাচিভার্স পাওয়া যায়। তখন ইনার একটা পাবলিকেশন ছিল, পাবলিকেশনটার নাম হচ্ছে গিয়ে পার্থেনন, একাডেমিক অ্যাসোসিয়েশন। একাডেমিক অ্যাসোসিয়েশন এখনো কলকাতাতে কলেজ স্ট্রিটে আছে। কিন্তু এই একাডেমিক অ্যাসোসিয়েশন একটা পত্রিকা পাবলিশ করতো ওই সময়, তার নাম পার্থেনন। একাডেমিক অ্যাসোসিয়েশন একটা পত্রিকা পাবলিশ করতো পার্থেনন, যেটা বর্তমানে মডিফাই হয়ে অ্যাচিভার্স হয়ে গেছে। বোঝা গেল? তাহলে ইনারই একটা প্রতিষ্ঠান হচ্ছে একাডেমিক অ্যাসোসিয়েশন,
এই একাডেমিক অ্যাসোসিয়েশন একটা পত্রিকা পাবলিশ করতো যার নাম হচ্ছে পার্থেনন পত্রিকা। ঠিক আছে, এবার আসছে স্যার বোঝা গেল এই পয়েন্ট। এবার আসছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্ম। রামকৃষ্ণদেব থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন আসে না, ফালতু বড় করে লাভ নেই। ওনার জন্ম হচ্ছে হুগলি জেলার কামারপুকুর গ্রামে। ঠিক আছে, প্রশ্ন আসবে স্বামী বিবেকানন্দ থেকে, ইনার সাথেই কানেক্টেড স্বামী বিবেকানন্দ। এবার স্যার স্বামী বিবেকানন্দ থেকেও যে কোশ্চেন খুব বেশি আসে তা না, অল্প কিছু কোশ্চেন আছে, কিন্তু এমন একজন ব্যক্তির কথা পড়ছি ওনার জীবন কাহিনী না পড়লে পড়াটা সার্থকই হবে না বা পড়াটা এগানো যাবে না। ঠিক আছে, তো স্বামী বিবেকানন্দের একটি ছোট্ট করে কাহিনী শোন, ছোট্ট করে। ইনার সম্পর্কে বড় বড় বই পাবলিশ হয়ে গেছে। এবার স্যার আমাকে 5 মিনিটে তো আর অত বড় জীবন কাহিনী বলা সম্ভব নাই। এই সংসারের গল্প তো পরে করবে, টাইম দেবো 5 মিনিট, যত গল্প করে নেবে তখন। এখন একটু শুনে নাও। বলছে এমন একজনের কথা পড়তে যাচ্ছি, এমন একজনের কথা বলতে যাচ্ছি, বলা হয় দুজন ব্যক্তি, এক স্বামী বিবেকানন্দ, এক এপিজে আব্দুল কালামের হেটার নেই, জিরো হেটার। হিন্দু মুসলিম সবাই এই দুজন ব্যক্তিকে পছন্দ করে, এক স্বামী বিবেকানন্দ, এক হচ্ছে এপিজে আব্দুল কালাম। এবার স্যার সবাই বলতে হ্যাঁ, এবার কেউ কিছু আছে একদম অ্যাকসেট মাইন্ড নিয়ে, তো তাদের কথা বাদ দিলাম। তাদের বাদ দিয়ে মোটামুটি যারা লিবারাল সবাই পছন্দ করে, এপিজে আব্দুল কালামকে সবাই পছন্দ করে, স্বামী বিবেকানন্দকেও পছন্দ করে। যদি জীবনে সুযোগ পাও দুজনের জীবন কাহিনী পড়ার, তো কখনো পড়বে। এখন পরীক্ষার সময় না, পরীক্ষা স্যার বলে যায় এপিজে আব্দুল কালাম বই মেলা আসছে, কিনে নিলাম বই আর পড়তে শুরু করলাম, পড়া থাকলো পড়ে থাকলাম এটা নিয়ে থেকে। যখন সুযোগ পাবে, পরবর্তীতে যখন সুযোগ পাবে, সময় পাবে, গল্পের বই পড়বে, তখন এগুলো পড়ে নেবে। ছোট্ট করে এনার একটু কাহিনী শোনো, ছোট্ট করে, অল্প করে। স্বামী বিবেকানন্দের আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত, তাহলে গল্প স্যার স্বামী বিবেকানন্দ নাম কে দিল? রাজা অজিত সিং বলে একজন রাজা ছিল, রাজা অজিত সিং বলে একজন রাজা ছিল, ক্ষেত্রীর রাজা। উত্তরপ্রদেশের ক্ষেত্রী বলে একটা জায়গা আছে, পড়বো পরে দেখাচ্ছি। উত্তরপ্রদেশের ক্ষেত্রী বলে একটা জায়গা আছে, যেখানকার রাজা ছিল অজিত সিং, উনারই দেওয়ার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। ইনার অরিজিনাল নাম নরেন্দ্রনাথ দত্ত। জন্ম কোথায়? কলকাতার নরেন্দ্রপুর, কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। বলা হয় বলতে অনেকে বলে যে ইনি যারা বৌদ্ধ ধর্মের অনেকে বিশ্বাস করে যেটা গৌতম বুদ্ধের অবতার। সনাতন ধর্মে অনেকে বিশ্বাস করে যে এটা বিষ্ণুর অবতার ইনি। ঠিক আছে, আমরা অ্যাজ এ হিউম্যান দেখেছি, আমরা হিউম্যান হিসাবে পড়ছি। ঠিক আছে, এবার ধার্মিক ব্যাপার কি আছে সেটা ধর্ম জানে, আমাদের ইতিহাসে যেটুকুটা ব্যাপার আছে আমরা সেখানে পড়ছি। বলছে ইনার জন্ম হয়েছিল এমন এক ফ্যামিলিতে, যে ফ্যামিলি ছোটবেলা থেকে দানশীল, মানে যে ফ্যামিলি প্রথম থেকে দানশীল মানে ধরে নাও এর বাবা মা ভালো ফ্যামিলিতে, কিন্তু এমন না যে খুব গরিব ফ্যামিলি তা না, মোটামুটি মিডিয়াম ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছেন। এনার বাবা মা যথেষ্ট দানশীল, প্রথম থেকে লোকজনকে দান করা, এই করা, কারো হয়তো অসুস্থ হয়েছে তাকে গিয়ে টাকা পয়সা দেওয়া, কেউ হয়তো বিয়ে হচ্ছে না বিয়ে দিয়ে দেওয়া, নিজের খরচাতে, এগুলো দান কাজ করে আসছিল স্বামী বিবেকানন্দের বাবা মা। এবার আমি দান কতটা করব, যত আমি নিজের জন্য রেখে তাহলে তো দান করব। ধরুন আমি 100 টাকা কামাই করছি, আমার 30 টাকা নিজের খরচা, আমি 70 টাকা দান করব ম্যাক্সিমাম। এবার এমন তো হবে না আমি 100 টাকা কামাই করছি 100 টাকায় দান করে দিলাম, তো নিজে না খেয়ে 2 দিন পর মরে গেলাম, এটা তো হবে না। তো এবার দেখো যে পরিবারে বড় হচ্ছে সেটা দেখেই বড় হবে। স্বামী বিবেকানন্দ এমন এক ফ্যামিলিতে বড় হচ্ছে যেখান থেকে ছোট থেকে দেখে আসছে বাবা মাকে দান করতে, আর এ আবার ফের 2-3 ধাপ এগিয়ে গেছে। কেমন এগিয়ে গেছে? বাবা মা তো একটা লিমিটে দান করতো, ধরুন আমার কাছে 2 বস্তা চাল আছে, আমার 1 বস্তা লাগবে, আমি 1 বস্তা দান করে দিলাম। ইনি করতো কি, ধরুন বাড়িতে 1 বস্তা চাল রাখা আছে, নিজের হয়তো 10 দিন মাসে বাকি আছে, খেতে হবে, রাখা আছে, হয়তো কেউ যাচ্ছে চাইতে এসছে, গোটা বস্তা ধরে দিয়ে দিল, নিয়ে যাও। নিজে যে কি খাবে কাল থেকে বাড়ি থেকে নিজের খাওয়ার বন্ধ, এটার ধ্যান নাই। যা আছে বাড়িতে, ধরো কোনো লোক যাচ্ছে কিছু চাইলো, দেখছে বাবা মা নাই, চুপচাপ যা জিনিসপাতি আছে নিয়ে দেন, নিজে সব নিয়ে যাও, এইভাবে দান করে। বাবা মা তো খুব চিন্তায়, আর প্রচন্ড দুষ্টু ছিল ছোটবেলা থেকেই। ঠিক আছে, শিক্ষা নিয়ে তো পড়ে আসছে, এগুলো বলে দিই। বলছে প্রচন্ড রকম দুষ্টু ছিল। ঠিক আছে, দুষ্টু ছিল, ছোটবেলায় দুষ্টুমির কাহিনী আমরা পড়ে এসেছি। এই গাছের ডালে বসে থাকতো, ডাল ভেঙে দিত, স্নান করতে দিত, জামা কাপড় নিয়ে পালিয়ে যেত, এগুলো দুষ্টুমি ছিল। স্কুলে গিয়ে দুষ্টুমি করা, তারপরে স্কুলে যারা শিক্ষক ছিলেন, ওনার যে শিক্ষক ছিল ওনারা কিন্তু ছোটবেলায়
স্বামী বিবেকানন্দ যখন স্কুলে পড়ে, প্রাথমিক শিক্ষা ধরুন 5, 6, 7, 8 এখানে যখন পড়ে, ওরা বুঝে গেছিল টিচাররা যে আর 100টা বাচ্চার মতো নয়, কিছু জন থাকে এক্সট্রাঅর্ডিনারি, কারণ ওই সময় থেকে তার যে প্রতিভা আস্তে আস্তে ছড়াতে লেগেছে প্রতিভা, তো বুঝে গেছিল আর 5টা বাচ্চার মতো না। এটা শিক্ষার দিক থেকে, দানের দিক থেকে আসি, দান বলছে এমন হলো, মানে ওর বাবা মা এমনভাবে, স্বামী বিবেকানন্দের বাবা মা মানে কি বলবো, মেন্টালি ডিস্টার্ব হয়ে গেল ওনার প্রতি, যে যখন বাড়ি থেকে বেরাতো দরজাতে তালা মেরে যেত, ঘরের মধ্যে ভরে বাইরে থেকে তালা মেরে যেত, কাউকে কিছু না দিয়ে দেয়, মানে এতটা ডিপ্রেসড হয়ে গেছে। আজকে যেন কোনো কাজে গেছে জানে বাড়ি ফাঁকা হয়ে যাবে, বাড়ি যা আছে সব নাই হয়ে যাবে বাড়িতে আসে বিকাল হতে হতে, তো বাড়িতে দরজায় তালা মেরে যেত, তালা মেরে যেত তাও শান্তি নাই, জানলা খুলে দিয়ে, জানলা দিয়ে লোক আসছে না, জোর করে রাখছে এদিকে আসো, জানলা দিয়ে হয়তো কিছু বের করে নিয়ে যাও, এগুলো রাখা আছে ঘরে, এরকম অবস্থা হয়ে গেছিল। তো যাই হোক গেছে। এবার এখান থেকে আমি আবারও বলছি স্যার, এমন একজনের কথা পড়তে যাচ্ছি যাকে আমরা ভগবানের আসনে রাখি, যাকে সায়েন্সের জায়গায় রাখে, কারণ ইনি ব্যক্তি যিনি প্রেসিডেন্সি কলেজ থেকে গ্র্যাজুয়েশন ফিজিক্সে গ্র্যাজুয়েট করলেন, প্রেসিডেন্সি কলেজ থেকে। ওই সময় কিন্তু প্রেসিডেন্সি কলেজে চান্স পাওয়াটা অনেক বড় ব্যাপার ছিল। প্রেসিডেন্সি কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেন। ইনারই উক্তি ছিল, বিখ্যাত বেশ কিছু উক্তি, জীবী প্রেম করে যেজন সেইজন সেবেছে ঈশ্বর। তারপরে ইনারই কথা ছিল নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না, যেহেতু ফুললি সাইন্টিফিক ব্যক্তি ছিলেন, ওরাও লোকজন বলতো ভূত বেজালি ভগবান এবং কিচ্ছুতে বিশ্বাস করতো না, যে কোনো কিছু নাই, একদম সায়েন্স যা বলছে, যেটুকুটা বিজ্ঞান বলছে আমি সেটুকুটাতে বিশ্বাস করবো, যেহেতু নিজেও ফিজিক্সের স্টুডেন্ট। ভাবো ওই সময় টেসলার নাম শুনেছো? টেসলা ইলেকট্রিক কারের জন্য বিখ্যাত। ওই সময় তার কোম্পানির বেশ কিছু সমস্যা ফেস করেছিল, ওই সমস্যাটাকে দূরকরণের জন্য তিনি ভারতে এসেছিলেন স্বামী বিবেকানন্দের সাথে দেখা করতে, যে এখান থেকে কিভাবে, মানে এটা কি করলে সলিউশন হবে। তাহলে ওই সময় থেকে তার প্রতিভা অতদূর ছড়িয়ে গেছে। বলা হয় যদি আইকিউব মেজারমেন্ট করা যায়, এখন তো আইকিউব মেজারমেন্ট করা যায়, যে বুদ্ধি মেজারমেন্ট করা যায় কোন বাচ্চার কতটা বুদ্ধি, কিন্তু ওই সময় আইকিউব মেজারমেন্ট করা যেত। বলা যায় স্বামী বিবেকানন্দের মতো আইকিউব এখন পর্যন্ত কারো নেই। আমরা আমাদের ব্রেনের 0.001% বা 0.1% ইউজ করতে পারি। আমাদের ব্রেন কিন্তু আমরা ফুল ইউজ করি না, কেউই না। আইনস্টাইনের কথা বলা হয়, আইনস্টাইন মাত্র 5%-এরও কম ইউজ করেছে নিজের ব্রেন, তাতেই তার এত প্রতিভা, তাকে আমরা এত বড় বিজ্ঞানী হিসেবে হয়, মাত্র 5%। তো একজন ব্যক্তি, তুমি যদি তোমার 10%ও কেউ তার ব্রেন ইউজ করতে পারে, তাহলে তার কানেকশন ঈশ্বরের সাথে হয়ে যাবে, অরিজিনালি কথা তাই। তো এটাই হচ্ছে, এবার স্বামী বিবেকানন্দ আস্তে আস্তে স্বামী বিবেকানন্দ হওয়ার ইচ্ছা আছে। এতদিন তো আমরা নরেন্দ্রনাথ দত্তের কথা পড়ছি, প্রেসিডেন্সি কলেজে ভর্তি হয়েছে, তার নাম আস্তে আস্তে গোটা পৃথিবীতে আস্তে আস্তে ছড়াতে লেগেছে, যে এরকম একজন প্রতিভাশাল ব্যক্তি আছে, যে এইভাবে যে গোটা বই, ধরুন আমরা একটা বই পড়ছি, সামান্য স্যার আগের দিন পড়ালাম স্যার বিদ্রোহ, আজকে বলছি না স্যার বিদ্রোহ তো ভুলে গেছি স্যার, 7 দিন আগে পড়েছি, 2 পেজ পড়া, তাই দেখো না কি জিজ্ঞাসা করলাম তোমাকে, কি জিজ্ঞাসা করেছিলাম? রাজা উপাধি কে দিয়েছে? বলছে বাহাদুর শাহ দিয়েছে। আগের দিন পড়া, বলছে রাজা উপাধি বাহাদুর শাহ দিয়েছে, তাও 1 পেজ পড়া। বলছে স্বামী বিবেকানন্দকে যদি একটা বই দেওয়া হতো, এরকম ধরনের একটা মোটা 300-400 পেজের বই আছে, সুন্দর করে একবার পড়লো, একবার করে গোটা বই, হয়তো খুব বেশি হলে 5 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা একবার গোটা বই পড়লো। এবার ওকে যদি কোনো কোশ্চেন বলা হতো যে অমুক লাইনটা, ভাবো এত মোটা বই, 400-500 পেজের বই, পেজ নাম্বার দিয়ে বলে দেওয়ার ক্ষমতা রাখতো, যে এত নম্বর পেজের অমুক জায়গাতে এটা কথা বলা আছে। হ্যাঁ সত্যি না, মিথ্যা কথা বলছি না, সত্যি কথা, ঠিক আছে। তার ব্রেনে, ওই তো বললাম যে যদি আইকিউ মেজারমেন্ট করা হয়, তাহলে তার মতো আইকিউ এখন পর্যন্ত কেউ জন্মগ্রহণ করেনি। তো এই ইনার কথা পড়তে যাচ্ছে। এবার ভাবো এরকম একটা ব্যক্তি এই জায়গা থেকে ধর্মের রাস্তাতে ঢুকছে কিভাবে। এরকম একটা ব্যক্তি, যে প্রেসিডেন্সি কলেজে যে বললো যে নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না, সেই 1893 সালে চিকাগো সম্মেলনে গিয়ে, ধর্মীয় সম্মেলনে গিয়ে সনাতন ধর্মকে উজাড় করছে। তো কি এমন মিডিল এজের ট্রান্সফরমেশনের রাস্তাটা কোথায় গেল? বলছে ইনার সাথে কিছু ট্র্যাজেডি ঘটনা ঘটেছে। কি ঘটনা স্যার? দেখতে পাচ্ছ তার অরিজিনাল ছবি। বলছে কি ঘটনা ঘটেছে, বেশি দানশীল হওয়া ভালো না। বলছে ওনার যখন বাবা মারা গেল, আস্তে আস্তে ওনার ফ্যামিলিতেও দারিদ্রের ছায়া নেমে আসে। বাড়িতে বোন আছে, মা আছে, টাকা নাই, সব তো দান করে শেষ, কিছু নাই, জমানো কিছু নাই। এবার ইনকাম করবে কে? ইনিও ইনকাম করে না। এতদিন স্কলারশিপে প্রেসিডেন্সি কলেজে পড়ছিল, ইনারও ইনকাম নাই।
এবার একদম না খেয়ে খেয়ে দিন চলছে, একবেলা খেতে পায় তো একবেলা পায় না, এভাবে দিন চলছে। আর ইনার সাথে ঘটনা কি করছে, রেগুলারলি তিনি তারই আমরা যদি তার ভালো দিকগুলো দেখি তাহলে উনার যেগুলো বাণী আছে ওগুলোকে মানতে হবে। এবার কেউ যদি বলে আমি মানি না, না মানলে কিছু করার নেই। তো উনি বলছেন যে আমার প্রত্যেক দিন উনি একই ধরনের স্বপ্ন দেখছেন, একই ধরনের স্বপ্ন প্রত্যেক দিন। বলছে মানে কি একই ধরনের স্বপ্ন, আমি প্রত্যেক দিন দেখছি কিছু তো প্রবলেম, আমার হয় ব্রেনের প্রবলেম হচ্ছে, না হলে আমার কোনো নার্ভের সমস্যা হয়েছে বা অন্য কোনো কারণ হয়েছে যার জন্য আমি একই স্বপ্ন প্রত্যেক দিন দেখছি। এবার এটার জন্য তিনি প্রচুর ডাক্তার দেখালেন, কোনো আর তখন তো এত টেকনোলজি চিকিৎসা বিজ্ঞান উন্নত নাই, তো যেগুলো দেখানো যায় দেখানো, কোথাও কোনো সমাধান হলো না। এবার তিনি মানে এটা নিয়ে খুব চিন্তিত, প্রত্যেক দিন একই দিন স্বপ্ন, সকালে উঠে আবার মানে হতভম্ব হয়ে যাচ্ছে, কি দেখলাম, প্রতিদিন একই জিনিস কেন দেখছি। এটার খোঁজ করতে করতে বিভিন্ন লোকের সাথে তিনি দেখা করছেন, অমুকজন বলে ওর কাছে দেখা করো, ও বলতে পারবে, অমুক ঠাকুরের কাছে দেখা করো, এই করতে 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 তিনি একটা সন্ধান চালাচ্ছেন যে আমার এই সমাধানটা কোথায়, কে আমাকে এর ব্যাখ্যাটা করবে যে আমি যেগুলো দেখছি এগুলোর মানে কি। এই করতে করতে তার সাথে দেখা হলো রামকৃষ্ণ পরমহংসদেবের। রামকৃষ্ণ পরমহংসদেবের দেখা হলো। রামকৃষ্ণ পরমহংসদেব তাকে দেখেই প্রথমে বুঝে গেছিল যে রামকৃষ্ণ পরমহংসদেবও একজনের জন্য ওয়েট করেছিল, বলা হয় যে একজনের জন্য ওয়েট করেছিলেন যে তিনি তার শিক্ষার সমস্ত ভারটা তার উপরে দিয়ে মানে ইহলোক ছেড়ে যাবেন। এবার সেই যখন ইনার সাথে দেখা হলো উনি বুঝে গেছিলেন যে আমি যাকে খোঁজ করছিলাম আমি উপযুক্ত লোক পেয়ে গেছি, আমার জ্ঞানটা অর্পণ করার মতো লোক আমি পেয়ে গেছি। এবার স্বামী বিবেকানন্দকে দেখা হলো, স্বামী বিবেকানন্দ বললো যে স্বামী বিবেকানন্দ সব বললো, আমার এরকম ঘটনা, আমি রাত্রে এরকম স্বপ্ন দেখি, এরকম দেখি, প্রতিদিন একই স্বপ্ন দেখছি। তো এবার এই রামকৃষ্ণ পরমহংসদেব বললো ঠিক আছে তুমি আমার সাথে থাকো, আমি যেভাবে বলছি ধ্যান করতে। মা কালীর উপাসক ছিল, হয়তো জানো কিনা রামকৃষ্ণদেব পরমহংসদেব মা কালীর উপাসক ছিল। তুমি যে মা কালীর ধ্যান করো, তুমি দেখবে সবগুলো অ্যান্সার তুমি অটোমেটিক পেয়ে যাবে। এমন না তোমাকে মা কালী দিবে, ভালো করে বোঝো, ভগবানের সাথে কানেকশন না, বলছে তুমি মা কালী অ্যান্সার দিবে তা না, তুমি যখন ধ্যান করবে তোমার ব্রেন অটোমেটিক ওই রহস্যগুলো খোলা শুরু করবে। তো তুমি মা কালীর ধ্যানে বসো। এবার বলছি দেখ আমি প্রেসিডেন্সি কলেজ থেকে পড়ে এসেছি, আমি আমারই উক্তি যে আমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করি না, কোথায় মা কালী, আমি কোনোদিন যাকে দেখিনি ওকে নিয়ে আমি ধ্যান করবো, দরকার নেই বলে টলে বাড়ি চলে আসো। ও পছন্দ হলো না রামকৃষ্ণ পরমহংসদেবের কথাবার্তা, বাড়ি চলে আসো। বাড়িতে এসে আবার একই জিনিস শুরু হয়, আবার হয়তো কিছুদিন পর বিরক্ত হয়ে যায় ওনার কাছে, উনি আবার বলেন ধ্যান করো, ও আবার 2-1 দিন কি ভুলভাল বকছে, আবার চলে আসে বাড়ি। এই করতে করতে এরকম একটা যাওয়া আসার টানা পড়া লেগে আসে। এর মিডিলে বলে ঠিক আছে যা হলো হলো, এবারে একবার না শুনেই দেখি কি হচ্ছে, এতবার করে যখন বলছে শুনে দেখি। এখান থেকে শুরু হলো তার আধ্যাত্মিক জীবন। স্বামী বিবেকানন্দ শুরু করলো রামকৃষ্ণ পরমহংসদেবের কথা মতো তোমার মা কালীর উপাসনা। বেশ কিছুদিন দিনের পর দিন ধ্যান করতে করতে আলটিমেট তিনি উপলব্ধি করলেন তার যেগুলো সমস্যা ছিল, তার যেগুলো সমস্যা হচ্ছিল আস্তে আস্তে দূর হলো। তিনি উপলব্ধি করলেন যে না তাকে সমাজ, তার মানে ব্রেনের নার্ভ বলো বা যে ঈশ্বরের সাথে কানেকশন বলা হয়, ইনি ডিরেক্ট ঈশ্বরের সাথে কানেকশন করেছিলেন। মানে ঈশ্বরের ব্যাখ্যা কিন্তু স্বামী বিবেকানন্দ করেনি, ইনি ব্যাখ্যা করেছিলেন এক পরমাত্মার। এবার পরমাত্মার সাথে স্যার ঈশ্বরের পার্থক্য কি, ইনি ঈশ্বরের ব্যাখ্যা করেনি, ইনি বলেছিলেন একটা তো এনার্জি আছে, যে এনার্জির সাথে আমাদের কানেকশন আছে, যে এনার্জি থেকে আমরা জন্মগ্রহণ করেছি, আবার মৃত্যুর পর আমরা ওই এনার্জি থেকে বিলীন হয়ে যাব। একটা সোর্স আছে, এবার সেটা সোর্স কেউ ভগবান নাম দিচ্ছে, কেউ অন্য কিছু নাম দিচ্ছে, কিন্তু একটা সোর্স আছে যেখান থেকে প্রত্যেকটা এনার্জির জন্ম হচ্ছে। পরে দেখবে আইনস্টাইনের সূত্র কি বলে যে এনার্জি কখনো ক্ষয় হয় না, আমাদের তো এনার্জি, আমাদের শরীর মানে কি এনার্জি, তো আমরা মৃত্যুর পর এনার্জিটা তো থাকবে, এনার্জিটা অন্য ফর্মে রূপান্তরিত হবে। এই জিনিসটা স্বামী বিবেকানন্দ ওই সময় এই ধর্ম দিয়ে ব্যাখ্যা করেছিল, বলছে আমাদেরও প্রত্যেকটা জিনিসের একটা এনার্জি থেকে আমাদের উৎপত্তি, আমরা মারা যাওয়ার পর ওই এনার্জি থেকে বিলীন হয়ে যাব। ঠিক আছে, তো বললো তুমি ধ্যান করতে থাকো। ধ্যান করতে 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 তার বলে ব্রেনের নার্ভগুলো তিনি এমনভাবে খুলেছিলেন, নার্ভগুলো এতটা সচল হয়ে গেছিল যে কোনো জিনিস একবার দেখলে তার মুখস্থ হয়ে যেত। বলা হয় তিনি ঈশ্বরের সাথে, এই পরমাত্মার সাথে তার ডিরেক্ট কানেকশন, চোখ বন্ধ করলেই একদম কানেকশন স্থাপন হয়ে যেত। ঠিক আছে, তো সেগুলো ধর্মের কথা, পরের কথা। এবার যখন রামকৃষ্ণ পরমহংসদেব মারা গেল, ইনার উপরে দায়ভার দিয়ে গেলেন যে এবার তোমার উদ্দেশ্য হচ্ছে এই যে হিন্দুজমটাকে ছড়ানো। এবার হোয়াট ইজ হিন্দুজম? হিন্দু আর সনাতন দুটো কিন্তু আলাদা শব্দ, কিন্তু আলাদা জিনিস। হিন্দু কাদেরকে বলা হয়? হিন্দু বলা হয় অ্যাকচুয়ালি আমাদের ধর্মটা কিন্তু সনাতন ধর্ম, নট হিন্দু ধর্ম। ঠিক আছে, হিন্দু কাদেরকে বলা হয়? বলা হয় হিন্দুকুশ পর্বত, আফগানিস্তানের পাশ দিয়ে হিন্দুকুশ পর্বত এসছে, হিন্দুকুশ পর্বতের দক্ষিণ পশ্চিমে যারা আছে প্রত্যেকেই হিন্দু। ঠিক আছে,
তাদের একটা ধর্ম মেজরিটি সনাতন ধর্ম পালন করতো, সেই জন্য হিন্দু আর সনাতন ধর্মটা এক হয়ে গেছে। পরে আমরা সনাতন ধর্মটাকে হিন্দু ধর্ম বলে কনভার্ট করে দিয়েছি। তিনি হিন্দুজমের যখন ব্যাখ্যা করলেন, বলতে হিন্দুজম কোনো ধর্ম না, এটা একটা মানুষের বেঁচে থাকার রাস্তা, তোমাকে সঠিক পথে নিয়ে যাওয়ার একটা রাস্তা, ঠিক আছে। তো তারই এখান থেকে যাত্রা শুরু হলো হিন্দুজমটাকে ছড়ানোর ভারতবর্ষে। শুরু হলো প্রথমত যখন শুরু হলো কলকাতা দিয়ে, যখন ওনার যাত্রা শুরু হলো, রামকৃষ্ণ পরমহংসদেব মারা গেছেন, আরও যারা শিষ্য আছে ওরা এখন সবাই স্বামী বিবেকানন্দের ভক্ত। স্বামী বিবেকানন্দর নির্দেশে তারা যাত্রা শুরু করলো। এবার ইনার যাত্রাটা একটু কঠোর ছিল। এই রামকৃষ্ণ পরমহংসদেব যখন বেঁচে ছিলেন, ওনার কাছে অনেক ডোনেশন আসতো, ডোনেশন, যার জন্য খাওয়া দাওয়ার চিন্তা ছিল না, বিভিন্ন জন দান করতো, এই করতো, চলে যেত। কিন্তু ইনি ডোনেশন ফোনেশন অত নিতেন না, ঠিক আছে। বলছে আমি ভিক্ষা করব, ভিক্ষা করে যেই টাকাটা আমার ইনকাম হবে, যে টাকাটা আমি চাল ডাল পাবো, ওটাই আমি রান্না করবো। যদি সারাদিনে ভিক্ষা করে কিছু না পাই, তাহলে না খেয়ে থাকবো, এক্সট্রা কারো কাছ থেকে ডোনেশন নিতে যাবো না। যদি আমি গেলাম, গিয়ে আমার যদি আজকে চাল আলু পেলাম, ওইটা রান্না হবে, যদি না পাই তো না খেয়ে থাকবো। এবার এটা করতে গিয়ে সমস্যা কি হলো, ওনার অন্যান্য যারা আরও শিষ্য ছিল, ওরা বললো না, মানতে পারবো না, এত কঠোরভাবে জীবন করা সম্ভব না, আপনি একা করেন। বললো ঠিক আছে, একা তো একাই তার যাত্রা শুরু হলো। একা বলতে একা 2-3 জন ছিল সাথে, বা কিছু জন ছিল, আস্তে আস্তে ওরাও কাটতে শুরু করলো। তো তার যাত্রা যখন শুরু হলো, বুঝে কোনো এক সময় এরকম বলা হয়, একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ভিক্ষা করতে করতে। অল্প হলো কি বলছিলে, যখনই এদিক ওদিক তাকাচ্ছি একটু করে বলছে কোনো একটা গ্রামের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলেন, একটা গ্রামের মধ্যে দিয়ে গল্প বলা হয় যে গ্রামের অনেকেও তাকে অনেক দান টান করেছে। আর বলাই এত সুন্দর দেখতে, এবং এত সুন্দর তার বাণী, এত সুন্দর কথাবার্তার ধরন, বলছে একবার যে তার সাথে কথা বলতো, মানে একদম পুরোপুরি তার প্রতি ডিভোট হয়ে যেত। বলছে এরকম একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল, অনেকে অনেক দান করেছে, কেউ হয়তো চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ এটা দিয়েছে ওটা দিয়েছে। একজন মহিলা ছিলেন, উনি অর্ধেক আপেল দিয়েছেন, অর্ধেক, মানে অর্ধেক বলতে এঠো, অর্ধেক খাওয়া আছে, বাকি অর্ধেকটা দিয়ে দিয়েছে। তো তারপর একদিন ওই গ্রামে থাকলো, এবার গ্রাম থেকে অন্য গ্রামে যাবে। এবার ওকে জিজ্ঞাসা করছে সবাই, আরও যারা জমিদার টমিদার যারা দান টান করেছে, উনি আছেন, ওনার সাথে বেশ কিছু শিষ্য আছে, জিজ্ঞাসা করছে যে আপনি এখান থেকে তো চলে যাচ্ছেন গ্রাম থেকে, আমাদের গ্রামে আপনার সব থেকে সেরা উপহার কোনটা লাগলো? তো উনি বললেন যে আমার আপেলটা বের করলো, বলছে এই আপেলটা আমার আজকের দিনের সেরা উপহার। এবার স্বাভাবিকভাবে জমিদারদের রাগ হয়েছে, যারা বেশি দান করেছে, আমরা এত চাল মাল দিলাম, আর কে একটা এঁঠো আপেল দিয়েছে অর্ধেক খেয়ে, বলছে এটা সেরা উপহার। বলছে কেন কেন কেনর ব্যাখ্যা দিচ্ছে বলুন। বলছে যে আমাকে 1 বস্তা সাপোজ চাল দিয়েছে, তার কাছে হয়তো 50 বস্তা চাল আছে, আমাকে 1 বস্তা দিয়েছে। কিন্তু যে আমাকে আপেলটা অর্ধেক দিয়েছে, অর্ধেক ও খাচ্ছিল, খেতে খেতে দিয়েছে, তার মানে ওর কাছে আর দেওয়ার কিছু নাই, এটাই ওর লাস্ট সম্বল ছিল। ওর কাছে যদি আলাদা অপশন থাকতো, তাহলে আমাকে অন্য আপেল দিত, অন্য কিছু দিত। ও আমাকে অর্ধেক খেয়ে এটাই দিয়ে দিয়েছে, মানে আর এর কাছে আর অন্য কিছু নাই, ওর লাস্ট অপশন। ওর জীবনের সবকিছু আমার কাছে উৎসর্গ করেছে, তাহলে এটা আমার কাছে শ্রেষ্ঠ উপহার, আজকের সেরা দান। ভালো কথা গেল। উনার এখান থেকে আস্তে 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 করতে করতে তিনি যখন উত্তরপ্রদেশের খেত্রির কাছে এসে পৌঁছালেন, একটু আগে বললাম খেত্রির কাছে এসে পৌঁছালেন, খেত্রির রাজা ছিল রাজা অজিত সিং। উনি একদম গভীরভাবে প্রভাবিত হলেন স্বামী বিবেকানন্দের প্রতি, এবং বললেন, স্বামী বিবেকানন্দকে বললেন যে আপনি গোটা ভারতবর্ষ তো মোটামুটি আমরা আপনাকে সবাই চিনে গেছি, আপনার ধর্ম আপনি কি বোঝাতে চাইছেন, হিন্দুইজমের মানে কি বলতে চাইছেন, আমরা সবাই মোটামুটি বুঝে গেছি। এবার এক কাজ করেন, আপনি এই ধর্মটাকে একটু আপনি বাইরের লোকজনের কাছে ফরেনে গিয়ে এটাকে একটু প্রচার করেন, কারণ বাইরের লোকজন আমাদের এই হিন্দুজমকে নিয়ে অনেক ঠাট্টা করে, মূর্তি পূজা নিয়ে অনেক ঠাট্টা করে। আপনি একটু বাইরে যান, বাইরে গিয়ে এটাকে প্রচার করেন। তো যে বাইরে কোথায় যাব? 1893 সালে শিকাগো শহরে একটা সম্মেলন হওয়ার কথা ছিল, ঠিক আছে, ধর্মীয় সম্মেলন, যেখানে সব ধর্মের লোকজন এসে নিজের নিজের ধর্মকে রিপ্রেজেন্ট করবে, এরকম একটা সম্মেলন হওয়ার কথা ছিল শিকাগো শহরে 1893 সালে। তো রাজা অজিত সিং বলল, আপনি হিন্দু ধর্মের, সনাতন ধর্মের রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনি যান এখান থেকে, আমরা সবাই মিলে আপনাকে চাঁদা টাদা তুলে টাকা পয়সা অ্যারেঞ্জ করে দিচ্ছি। বললো ঠিক আছে। উনি পাড়ি দিলেন শিকাগো শহরের উদ্দেশ্যে, ইউএসএতে গেলেন। এবার ওখানে যখন তিনি পৌঁছালেন, সম্মেলনটা হওয়ার কথা ছিল বছরের প্রথম দিকে, জুন, আমার এক্সাক্ট তারিখটা মনে নেই, জুন জুলাই মাসে এরকম টাইমে হওয়ার কথা ছিল, ঠিক আছে সম্মেলনটা। কিন্তু কোনো কারণবশত ওটা 3-4 মাস শিফট হয়ে যায়, মানে 3-4 মাস পরে হবে। এবার ও তো চলে গেছে, টাকা পয়সা তো আমি ধরে নাও গেছি, আমি জানি যে ওখানে গিয়ে 10 দিন থাকবো, তারপর ব্যাক করে আসবো, আমি 15 দিনের টাকা নিয়ে গেছি। এবার বলছে 4 মাস পরে হবে, 4 মাস থাকতে হবে, তো টাকা তো নাই।
তিনি গেলেন থিওজফিক্যাল সোসাইটি বলে একটা সোসাইটি ছিল, ভারতবর্ষেরই একটা শাখা থিওজফিক্যাল সোসাইটি, আমরা পরে পড়বো থিওজফিক্যাল সোসাইটি সম্পর্কে। থিওজফিক্যাল সোসাইটির একটা শাখা ছিল ওখানে, ঠিক আছে। ওদের কাছে গেল সাহায্য চাইতে, যে আপনি আমাকে এই কদিন থাকার ব্যবস্থা করে দেন। থিওজফিক্যাল সোসাইটি বললো ঠিক আছে করে দিব, কিন্তু আপনাকেও কথা দিতে হবে যে আমরা যেভাবে বলবো সেইভাবে আপনাকে ধর্মটাকে ওখানে রিপ্রেজেন্ট করতে হবে। আমি বললাম ধর মাতা, আপনার কথা শোনার জন্য এসেছি, আমি আমার মতো করে ব্যাখ্যা করবো। বলছে না হবে না। বলে তাহলে আমরাও ব্যবস্থা করতে পারবো না। বলো ঠিক আছে। আবার কথা হচ্ছে তাহলে আশ্রয় কে দিবে? বলছে ভগবানের কি আর আশ্রয় দরকার আছে? বলছে কপাল ঠিক, দেখো কপাল ঠিক রকম ভাবে সাথ দিল। কি সাথ দিল? বলছে একদিন রাস্তায় একটা মহিলার সাথে স্বামী বিবেকানন্দ দেখা হয়েছে। কোথায়? ওখানেই, শিকাগো শহরে দেখা হয়েছে। তো উনি ওখানে ভাষণ দিচ্ছিলেন, দু একজন ছিল ওনাকে বোঝাচ্ছিলেন। ওই মহিলাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো। শুনে মহিলাটা খুব আকৃষ্ট হলো স্বামী বিবেকানন্দ। আকৃষ্ট মিনস প্রেমে পড়লো তা না, আকৃষ্ট মানে মানে ভালো লাগলো। এবার উনি স্বামী বিবেকানন্দ বললেন আপনি এক কাজ করেন, আমার বাড়িতেই থাকেন, চলেন। তো উনি নিজের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। কপালক্রমে যে ধর্মীয় সম্মেলনটা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, ওই সম্মেলনটাকে হোস্ট করছিল ওই মহিলাটাই, ঠিক আছে। না হলে কিন্তু স্বামী বিবেকানন্দ ওখানে বলার চান্সই পেত না। চলে তো গেছে, কিন্তু বলার জন্য তো সোর্স লাগবে। আমি বলবো, সবাই বললে তো হবে না, একজনকে সোর্স লাগবে যে এটা ইনি হচ্ছেন হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের রিপ্রেজেন্টেটিভ। তো ওই মহিলার জন্যই কিন্তু ওখানে বলার চান্স পেয়েছিলেন। তো যখন যেদিন সম্মেলনটা হচ্ছে, বলছে সবাই নিজের নিজের মতো করে নিজের ধর্মের ব্যাখ্যা করছে। খ্রিস্টান ধর্ম কেউ ব্যাখ্যা করছে, কেউ বৌদ্ধ ধর্মে, কেউ মুসলিম ধর্ম, কেউ তোমার হচ্ছে জৈন ধর্ম, যার যার নিজের মতো করে ধর্ম সবাই ব্যাখ্যা করছে। সবার ব্যাখ্যা হয়ে গেছে। এই যে দেখো সেই ধর্মীয় সম্মেলনের গল্প। বলছে উনি যখন স্বামী বিবেকানন্দ যখন বক্তৃতা দিতে উঠলেন, তার ফার্স্ট লাইন ছিল সমস্ত আমেরিকাবাসী আমার ভাই এবং বোনেরা। প্রথম লাইন আমি শুরু করলাম, প্রচুর লোকজন সবাই উঠে উঠে বলছে আমার ধর্মে এই, আমার ধর্মে এই বলা আছে, এটা বলা আছে, অমুক ধমুক বলছে। ইনি উঠে প্রথম কথা বলেন সমস্ত আমেরিকাবাসী ভাই এবং বোনেরা। বলছে তার এই একটা লাইন দিয়েই তিনি বুঝিয়ে দিলেন যে আমার আগামী বক্তৃতার আমার মিনিংটা কি। বলছে আমেরিকাতে প্রচুর লোকজন, সব ধর্মের লোকজন আছে ওখানে। তার প্রথম সম্বোধন হচ্ছে সব আমেরিকাবাসী আমার ভাই এবং বোন, মানে সবাইকে নিজের ভাই বোন মানে। এটা দিয়ে তিনি এটা দেখিয়ে দিলেন যে সনাতন ধর্মের মেন উদ্দেশ্যটা কি, যে আমরা সবাইকে ভাই বোন হিসাবে দেখি। এটা দিয়ে তার গল্পটা শুরু হলো। বলছে যতক্ষণ বক্তৃতা চলছিল, 30 মিনিট হোক 35 মিনিট হোক, একদম পেন ড্রপ সাইলেন্স, একটা মানে ছুঁচ পড়ে গেলেও আওয়াজ হবে। ভাবো অত বড় কনফারেন্স চলছে, হাজার হাজার লোক, একটা টু শব্দ নাই, সবাই মানে নিস্তব্ধ হয়ে গেছে, এমন সাইলেন্স। ওই তারপরে বক্তৃতা শেষ হওয়ার পর যে হাততালিটা পড়েছিল, ওই আশেপাশের শহর গুজে উঠেছিল তার হাততালিতে। পরের দিন থেকে প্রত্যেকটা ম্যাগাজিনের ফ্রন্ট পেজে অ্যাম্বাসেডার হচ্ছে স্বামী বিবেকানন্দ। প্রত্যেকটা ম্যাগাজিনে স্বামী বিবেকানন্দের ছবি ফ্রন্ট পেজে। বড় বড় কোম্পানি তাকে অ্যাম্বাসেডার হিসাবে করলো। কিছুদিন তিনি থাকলেনও আমেরিকাতে। থাকার পরে ও এখানেই তিনি ব্যাখ্যা করেছিলেন মূর্তি পূজার কথা। ছোট্ট করে বলে দিই স্যার, ছোট্ট করে বলি। এখানেই এবার বিভিন্ন জন, আমি একটা সম্মেলন করছি, বিভিন্ন জন প্রশ্ন করছে, যারা রিপোর্টার আছে, যে সনাতন ধর্মে এরকম মূর্তি পূজার কথা বলা আছে। তো এটা তো একটা হাস্যকর ব্যাপার যে তুমি একটা মূর্তিকে পূজা করছো। তখন স্বামী বিবেকানন্দের সুন্দর ব্যাখ্যা দিয়েছিল মূর্তি পূজা। বলছে শিবের ত্রিশূলের 3টা অংশ থাকে না, তিনটা ত্রিশূলের 3টা পার্ট। বলছে একটার নাম সৎ, একটা চিত, একটা আনন্দ। বলছে সৎ চিত আনন্দ সনাতন। আচ্ছা, তার আগে একটা কথা বলি। বলছে বেদান্তের নাম শুনেছো? না শুনলেও আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে পড়বো বেদান্ত। বেদের অন্ত, বেদ যখন শেষ হয়ে গেল, তারপরে তৈরি হলো বেদান্ত, ঠিক আছে। বলছে এই বেদান্তের 2টো পার্ট, একটা আদ্বৈত বেদ, একটা দ্বৈত বেদ। বলছে আদ্বৈত বেদ আর দ্বৈত বেদ দুটো আলাদা আলাদা জিনিস। বলছে কি বলা হয়? আদ্বৈত বেদে বলা হয়, ধরে নাও যেটা একটু আগে বললাম, যে তুমি একটা সমুদ্র যদি টোটাল সোর্স হয় জলের, তার প্রত্যেকটা বিন্দু হচ্ছে আমরা। এবং একটা সময় পর আমরা ওই পুকুর বলো আর নদী বলো, এভাবে যেমন এগুলো প্রত্যেকটা যেমন গিয়ে সমুদ্রে মিশে, আমরা গিয়ে ওই এনার্জিতেই মিশবো, যেটা একটু আগে বললাম। আর একটা ব্যাখ্যা হচ্ছে, ধরে নাও একটা সবুজ গাছ আছে। দ্বৈত বেদ কি বলছে? বলছে একটা সবুজ গাছ আছে, একদম পুরো সবুজ, সব পাতা মাতা সব সবুজ। ওই সবুজ গাছে একটা সবুজ পাখি বসে আছে। তোমাকে যদি বলে পাখিটা খোঁজো, খুঁজে পাবে না। পুরো সবুজ একদম গাছ, ওর মধ্যে একটা পুরো সবুজ পাখি বসে আছে, তুমি খুঁজে পাবে না পাখিটাকে। তোমাকে বললো একটা পাখি বসে আছে, খুঁজে বের করো, পাবে না। বলছে তার মানে এটা নয় যে পাখিটার এক্সিস্টেন্স নাই, অস্তিত্ব নাই। তুমি দেখতে পাচ্ছ না, তার মানে এটা নয় যে পাখিটা গাছে বসে নাই, ঠিক আছে। বসে আছে, আমরা দেখতে পাচ্ছি না। তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি না সব জিনিসের, এটা মানে হয় না যে তার এক্সিস্টেন্স নাই। এটা একটা ব্যাখ্যা। তো আমাদের ওই ব্যাখ্যা নিয়ে গল্প নয়, তিনি আদ্বৈত বেদ নিয়ে বেশি ব্যাখ্যা করেছেন। এটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি মূর্তি পূজার ব্যাখ্যা করতে গিয়ে বললেন যে শিবের যেমন 3টা ত্রিশূলের 3টা অংশ থাকে, তার 3টা নাম আছে। একটা নাম সৎ, একটা চিত, একটা আনন্দ।
তিনটা জিনিস কি কি বলছে? সৎ বলতে কিছু ব্যক্তি আছে যারা ডিরেক্ট ঈশ্বরের সাথে কানেকশন করতে পারে, ডিরেক্ট। ওনারা যারা সন্ন্যাসী বা যারা সন্ন্যাসী বলতে এখন তো স্যার 100টার মধ্যে 99টা ফ্রড, সেই ফ্রডের কথা না, যারা অরিজিনাল সন্ন্যাসী তারা কানেকশন করতে পারে। বলছে এটা তো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, যে তোমার জন্ম থেকে তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড, এটা তোমার পক্ষে সাধারণ মানুষের সম্ভব না। তাহলে সাধারণ মানুষ কিসে আসবে? চিতে আসবে। চিত মিন্স তুমি ধ্যান করো, ধ্যান করতে করতে তোমার ব্রেনটাকে কানেক্ট করার চেষ্টা করো সেই পরমাত্মার সাথে, এটা গেল চিত। 3 নাম্বার বলছে এটাও সবার দ্বারা সম্ভব না। তিনি জানতেন সব, একটা মানুষকে যদি আমি বলি তুমি প্রতিদিন 5 ঘন্টা করে ধ্যান করো, 5 ঘন্টা করে ধ্যান, এটাও সম্ভব না। বলছে 3 নাম্বার হচ্ছে আনন্দ। বলছে আনন্দ মিন্স তিনি এটা বলতে চাইলেন যে তুমি আলটিমেট, তোমার এমনি তো ধ্যান করতে বললে করবে না, তার থেকে এক কাজ করো, একটা মূর্তি রাখো, মূর্তি রেখে মূর্তিটাকে তুমি যে ঠাকুরের উপাসনা করছো সেই ঠাকুরটাকে ওই মূর্তির মধ্যে কল্পনা করো, করে পূজার বাহানাতে হলেও 5 মিনিট ওনার সামনে বসে পূজা করো। এটাতে তোমার মাইন্ডটা কনসেন্ট্রেট হবে এক জায়গাতে। এখান থেকে মূর্তি পূজার চিন্তা ভাবনাটা এসে, যে মূর্তি পূজা, আমরা অ্যাকচুয়ালি পূজা করাটার থেকে বড় উদ্দেশ্য হচ্ছে আমি শান্ত মেজাজে ওখানে বসে নিজের ধ্যানটাকে এক জায়গাতে কেন্দ্রীভূত করবো। তোমাকে এমনি যদি বলি এখানে বসে তুমি চুপচাপ ধ্যান করার চেষ্টা করবে না, তুমি পূজার বাহানাতে হলে একটা মূর্তিকে সামনে রেখে তার যে চেহারা সেটাকে নিজের মধ্যে কল্পনা করে সেটার দিকে কেন্দ্রীভূত করো। তো এটা এখান থেকে মূর্তি পূজার এই ধারণাটা তিনি ওখানে দিয়েছিলেন, যে এই জন্য মূর্তি পূজার ধারণাটা এসছে। তো যাই হোক, এবার ওখানে কিছুদিন থাকলেন সভা হওয়ার পর, এবার দেখছে ওখানে তিনি দেখলেন যে না, এখানে অন্যরকম ব্যাপার। বলছে এই ব্রিটিশরাই ওই সময় ভারতেও শাসন করছে, এই ব্রিটিশরাই আমেরিকাতেও শাসন করছে। এক সময় কিন্তু আমেরিকাও ব্রিটিশদের দখলে ছিল। বলছে এই ব্রিটিশরা ভারতে শাসন করছে, এই ব্রিটিশরাই আমেরিকাতেও শাসন করছে, অথচ দুটো জায়গাতে ওদের দৃষ্টিভঙ্গি দুরকম। ভারতবর্ষের লোকজনকে ওরা কুকুরও মনে করে না, ঠিক আছে? ভারতবর্ষের লোকজন একবেলা রুটি খেতে পাচ্ছে, একবেলা পায় না। আর ওখানকার যারা লোকজন আছে আমেরিকার, ওই সময় এক একটা লোক নিজের কুকুরের পিছনে হাজার হাজার টাকা খরচা করছে, লাখ লাখ টাকা খরচা করছে, রাস্তাঘাটে ভালো ভালো খাবার ফেলে দিচ্ছে। বলছে দুটো জায়গার মধ্যে এত ডিফারেন্স কেমন করে হতে পারে? আমাদের এখন আমরা যে লাইফ স্টাইল লিড করি, স্ট্যান্ডার্ড অফ লাইফ, তোমার মানে ভাবতে অবাক লাগবে যে আমাদের এখানকার লাইফ আর একটা তুমি ডেভেলপ কান্ট্রির, ধরে নাও যারা সুইডেন হোক, নরওয়ে হোক, তারপরে সুইজারল্যান্ড, ওই এগুলো যে কান্ট্রি, ডেনমার্ক, এদের ওখানকার লাইফ অফ স্ট্যান্ডার্ড অফ লাইফটা কতটা আলাদা। তো আমরা তো গরু ছাগলের মতো আছি, ওরা মানুষ এরকমভাবে থাকে নাকি? তো যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে এই যে এতটা ডিফারেন্স কেন? তুমি বলেন তাহলে আমার এই কাজের জন্য তো আমি এখানে তো মস্তি করার জন্য আসিনি, আমার কাজ ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়া। তিনি ব্যাক করে আবার ইন্ডিয়াতে চলে আসলেন। এবার তিনি যখন ব্যাক করে আসছিলেন, তার সাথে একজন মহিলা ভারতবর্ষে আসলো, যার নাম সিস্টার নিবেদিতা, ভগ্নী নিবেদিতা আসলো। স্বামী বিবেকানন্দ বাড়ি আসলো, ধর্ম প্রচার করলো। বলা হয় স্বামী বিবেকানন্দ ভগ্নী নিবেদিতাকে দায়িত্ব দিয়ে বলেছিলেন যে আমার নেক্সট জন্মদিন, আমি আমার পরবর্তী জন্মদিন দেখতে পাবো না, তার আগে আমি মারা যাব। আগেই বলে দিয়েছিল আমি মারা যাব, আমার দেহ ত্যাগের সময় চলে এসছে, আমার যেটুকুটা উদ্দেশ্য ছিল আমার পূরণ হয়ে গেছে, আমি সমস্ত দায়িত্ব ভগ্নী নিবেদিতার উপর দিলাম, মানে যে ভগ্নী নিবেদিতা তার উপরে দায়িত্ব দিলাম। আমি ধ্যানে গেলাম, স্বামী বিবেকানন্দ বলে গেছিলাম আমি ধ্যানে গেলাম, আমাকে কেউ উঠাবে না। ধ্যানে নর্মালি তিনি যেতেন, হয়তো 1 দিন 2 দিন ধ্যান করে আবার চলে আসতেন, যে আমি ধ্যানে ঘরে ঢুকছি, আমাকে কেউ ডাকবে না। 1 দিন 2 দিন 3 দিন যখন হয়ে গেল, যখন তিনি বেরাচ্ছে না, তার শিষ্যরা ঘরটার খুলেছে, দেখছে ওই ধ্যান অবস্থায় তিনি দেহ ত্যাগ করেছেন, ঠিক আছে? তো যাই হোক, তারপরে নেক্সট তার যে মতবাদ, তার যে চিন্তা ভাবনা, সেটাকে ভগ্নী নিবেদিতা নিয়ে গেল। এই ছোট্ট কাহিনী ছিল স্বামী বিবেকানন্দের, ঠিক আছে? অনেক বড় কাহিনী, জীবনে যদি পড়তে পাও পড়বে। তো যাই হোক স্যার, আমার এখানে পরীক্ষার জন্য যেটুকুটা লাগবে, অনেক গল্প বলা হয়ে গেল। স্যার অবস্থান কোথায় জন্মগ্রহণ করেছিলেন? কলকাতার রাধানগর, কলকাতার নরেন্দ্রপুরে জন্মগ্রহণ করেন। 1897 সালে রামকৃষ্ণ মিশন বা বেলুড় মঠ প্রতিষ্ঠা করেন, বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন, 1897 সাল। 1893 সালে বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দেন শিকাগো শহরে, আমেরিকার, ঠিক আছে? তার লেখা কিছু বইয়ের নাম রাজাযোগ, বর্তমান ভারত, পূর্ব রাজযোগ। তার যে জন্মদিন 12 জানুয়ারি আমরা জাতীয় যুব দিবস পালন করি, 12 জানুয়ারি পালন করি তো যুব দিবস করি। তার 2টা পত্রিকা, উদ্বুদ্ধ ভারত, প্রবুদ্ধ ভারত, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাকে স্বামী বিবেকানন্দ উপাধি দিয়েছিল রাজা অজিত সিং। ওই যে দেখো আরেকটা কথা, তিনি যখন আমেরিকা গেলেন শিকাগো সম্মেলনে, তখন রাজা অজিত সিং ওই তোমার হচ্ছে কি বলবো, ওগুলোকে চাঁদাগুলো জড়ো করে তাকে পাঠালো, ওই সময় উপাধি দিয়েছিল তাকে স্বামী বিবেকানন্দ। এতদিন নরেন্দ্রনাথ দত্ত ছিল, তিনি যখন শিকাগো সম্মেলনের দিকে যাত্রা শুরু করলেন, তাকে স্বামী বিবেকানন্দ উপাধি দিয়ে পাঠিয়েছিলেন।
এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, পরের দিন পড়বো, আবার এনার হিস্ট্রি অনেক বড় আছে। হ্যাঁ স্যার, এ পর্যন্ত থাক, কি বলো? হ্যাঁ